যখন আমার বয়স 18 হলো, তারপর তারা আমাকে কিছু টাকা দিয়ে বলল যে এখন থেকে আমি আর এখানে থাকতে পারবো না। সেখান থেকে চলে আসার পর বুঝেছি জীবন সংগ্রামে বেঁচে থাকাটা কতটা কঠিন। ভালো রেজাল্ট করেছি বিধায় এই কলেজে অনার্সে চান্স পেয়েছি। আমি রবি আল ইসলাম, আর এই দুনিয়ায় আমি শুধু একা, কেউ নেই আমার। কলেজের গেট দিয়ে ঢুকে সামনে যাইতেছি, তখনই কেউ একজন ডাক দিল। সামনে যাওয়ার পর বলল, কলেজে নতুন? জি ভাইয়া, নতুন। নাম কি? রবি আল ইসলাম। তোমাকে দেখে তো ভদ্র মনে হয়, কিন্তু তুমি এই বেয়াদবিটা কি করে করলা? আমি কি করেছি ভাইয়া? আমরা তোমার সিনিয়র, আর তুমি আমাদের সালাম না দিয়েই চলে যাচ্ছিলে কেন? দুঃখিত ভাইয়া, আমি খেয়াল করিনি, এখন থেকে দিব। ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। এই খামটা নাও। আর ওই যে দেখছো, যে মেয়েটা দাঁড়িয়ে কথা বলছে, ও আমার ফ্রেন্ড। তুমি ক্লাসে যাওয়ার সময় ওই মেয়েটাকে এই খামটা দিবা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাগজ। আচ্ছা ভাইয়া, দিব। তারপর মেয়েটাকে খাম দেওয়ার পর কি হলো তা তো আপনারা জানেনই। ক্লাসে চলে আসলাম, কিছুক্ষণ পর দেখলাম ওই ছেলেগুলো আর ওই মেয়েটাও ক্লাসে আসছে। তার মানে ছেলেগুলো আমার সিনিয়র নয়। স্যার এসে সবার সাথে পরিচয় পর্ব সেরে নিলেন। প্রথম দিন ছিল বলে আজকে তেমন আর ক্লাস হয়নি। কলেজ থেকে বের হব তখনই দেখলাম এই ছেলেগুলো আড্ডা দিচ্ছে আর বলতে লাগলো, সাকিব, তুই তো ছেলেটাকে ভালোই বোকা বানালি। ছেলেটাকে জার্গো দিয়ে অনেক মজা পেয়েছি। তা যা বলেছিস, ছেলেটা কিন্তু ভীষণ বোকা। কালকে আবার নতুন কিছু দিতে হবে। এই বলে সবাই হাসতে লাগলো। কলেজ থেকে বের হয়ে আসলাম আর ভাবতে থাকলাম এদের থেকে যতই দূরে থাকবো ততই ভালো। এক রুমের একটা বাসা ভাড়া করেছিলাম আর এতিমখানা থেকে একটা হোটেলে চাকরির ব্যবস্থা করে দিয়েছিল। 3টা থেকে রাত 9টা পর্যন্ত। বাসায় গিয়ে কিছু খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল, তাই হোটেলে ঠিক টাইমে পৌঁছাতে পারি নাই। হোটেলে পৌঁছানোর পর ম্যানেজার বলল, এই জন্যই তোমাদের মতো ভার্সিটিতে পড়ুয়া ছেলেদের কাজ দিতে নেই, প্রথম দিনেই লেট। সরি স্যার, আর হবে না। যাও কাজ করো। রাত 9টার সময় কাজ শেষ হলো। বাসায় আসতে আসতে 10টা বেজে গেল। রাতের খাবার হোটেলেই খাই। বাসায় এসে পড়তে বসলাম। পড়া শেষে ঘুমোতে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়লাম, তারপর কলেজে গেলাম। কলেজে যাওয়ার পর আবারও সেই ছেলেটা মানে সাকিব ডাক দিল। তোকে না বলেছিলাম আমাদের সালাম দিতে? সালাম কেন দিব? আমরা তো একসাথেই পড়ি। তোরে তো। তখনই একজন স্যার চলে আসলো। কি হচ্ছে এখানে? যাও ক্লাসে যাও। তারপর ক্লাসে চলে আসলাম। ক্লাস শেষ করে যখনই বাহিরে আসব তখনই একটা ছেলে আমাকে ধাক্কা দিল। তোর সাহস কি করে হয় আমাকে জড়িয়ে ধরার? আমি ইচ্ছে করে করিনি, কে যেন আমাকে ধাক্কা দিয়েছে। অন্যায় করে আবার মিথ্যা কথা বলছিস। প্রথম দিন আমাকে লাভ লেটার দিলি, আজকে আবার জড়িয়ে ধরছিস। তোকে যেন আর কখনো আমার সামনে না দেখি। এই বলে মেয়েটা চলে গেল। তখনই সাকিব বলল, কিরে, কেমন দিলাম? এখন থেকে সব সময় আমাকে সালাম দিবি। কিছু বললাম না, জানি এদের কিছু বলে লাভ হবে না। চলে আসলাম সেখান থেকে। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি আমি কি শুধু সবার কাছে অবহেলিত হয়ে থাকব? বাইরের পৃথিবীটা যে কতটা কষ্টের তা এখন বুঝতে পারছি। বাসায় চলে আসলাম। আজকে আর ঘুমালাম না, ঠিক টাইমে হোটেলে চলে আসছি। তখনই ম্যানেজার এসে বলল, রবি, এই খাবারগুলো ওই টেবিলে দিয়ে আসো তো। আচ্ছা স্যার। খাবার দিতে গেলাম, তখনই একজন বলল, এতক্ষণ লাগে খাবার দিতে? সেই কখন থেকে অপেক্ষা করছি। ঠিক টাইমেই তো দিলাম স্যার। আবার মুখে মুখে কথা, যাও এখান থেকে। চলে আসলাম ওখান থেকে। ঠিক টাইমে খাবার দিলাম, তারপরে বলে কিনা যে দেরি হয়েছে। হোটেলের কাজ শেষ করে বাসায় চলে আসলাম। কিছুক্ষণ পরার পর ঘুমোতে গেলাম। শুয়ে শুয়ে ভাবছি আমার জীবনের লক্ষ্য কি। এই দুনিয়ায় তো আমার কেউ নেই, না আছে কোনো আত্মীয় স্বজন, না আছে কোনো বন্ধু। আমার সাথে তো কেউ ভালো ব্যবহার করে না। জানি না এই অবহেলিত জীবনের সমাপ্তি কখন ঘটবে।
আমি মরে গেলে আমার লাশ দাফন করার জন্য কেউ থাকবে না। এসব ভাবছি আর দু চোখ বেয়ে পানি পড়ছে। সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ পড়লাম, তারপর কলেজে আসলাম। ক্লাসে বসে আছি, সবাই যার যার মতো আড্ডা দিচ্ছে, আর আমি পিছনের বেঞ্চে বসে আছি। কারণ হলো আমি তাদের মতো নই। হঠাৎ করে সাকিব বলল, কিরে, তুই প্রতিদিন একই শার্ট পরে কলেজে কেন আসিস? কলেজের মানবতার দেয়াল থেকে কিছু কাপড় নিস, ওগুলো তোর পরনের কাপড়ের থেকেও ভালো। এটা বলার পরপরই সবাই হাসতে লাগলো, আর আমি মাথা নিচু করে চোখের পানি ফেলছি। স্যার ক্লাসে আসলো, পড়ানো শুরু করলেন। ক্লাস শেষ করে কলেজে ক্যান্টিনে আসলাম। খুবই ক্ষুধা লাগছিল, তাই কিছু খেতে গেলাম। একটা চেয়ারে বসে সিঙ্গারা খাচ্ছি, তখনই সাকিব আর ওর বন্ধুরা আসলো। তারা সবাই আমার পাশে থাকা চেয়ারে বসলো। মামা, সিঙ্গারা দাও তো। তারা সবাই আমার পাশে বসে সিঙ্গারা খাচ্ছে। সিঙ্গারা খাওয়ার পর আমাকে দেখিয়ে বলল, মামা, সিঙ্গারার টাকা ও দেবে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই তারা চলে গেল। তারপর বাধ্য হয়ে আমাকে টাকা দিতে হলো। তারপর সেখান থেকে বাসায় চলে আসলাম। ভাবছি আজকে দুপুরে না খেয়ে থাকতে হবে। আমার মতো ছেলের না খেয়ে থাকলেও কারো যায় আসে না। বাসায় বসে এসব ভাবছি, তখনই পাশের বাসার এক বড় ভাই এসে বলল, রবি, তোমার রক্তের গ্রুপ কি? পজিটিভ ভাই। তুমি কি রক্ত দিতে পারবে? জি ভাই, পারবো। তারপর বড় ভাইয়ের সাথে হাসপাতালে গেলাম রক্ত দিতে। রক্ত দেওয়ার পর কিছুক্ষণ বেডে শুয়ে বিশ্রাম নিলাম। দুপুরে আর না খেয়ে থাকতে হয়নি, অনেক কিছু খেতে দিয়েছিল আমাকে। সেখান থেকে আর বাসায় গেলাম না, ওখান থেকে হোটেলে চলে গেলাম। আজকে অনেক দেরি হয়ে গেছে, জানি না আজকে গেলে ম্যানেজার কি বলবে। হোটেলে যাওয়ার পরই ম্যানেজার বলল, তোমার কি কোনো দায়িত্ব বোধ নেই? তোমাকে বলেছিলাম না দেরি করবে না? সরি স্যার। এখানে আর দাঁড়িয়ে না থেকে যাও, কাজ করো। কাজ শেষ করে বাসায় আসলাম। শরীর খুবই খারাপ লাগছে, তাই আজকে আর পড়তে বসলাম না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ পড়লাম, তারপর কলেজে গেলাম। কলেজে যাওয়ার পর সাকিব ডাক দিল। ওদের ওখানে গিয়ে দেখলাম ওরা সবাই সিগারেট খাচ্ছে। আমি আবারও সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারি না, তাই বললাম, যা বলবেন একটু তাড়াতাড়ি বলেন, আমি সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারি না। আমার কথা শুনে ওরা সবাই হাসতে লাগলো। তারপর সাকিব বলল, তোকে তো আজকে এত সহজে ছাড়ছি না। তুই এখন আদিবাকে গিয়ে প্রপোজ করবি, তা না হলে তোকে সিগারেট খাওয়াবো। আদিবাকে? এখনো আদিবাকে চিনিস না? যার কাছ থেকে তুই থাপ্পড় খাইলি, সে হলো আদিবা। আমি এটা করতে পারবো না। তাহলে তো তোকে জোর করে সিগারেট খাওয়াবো, তাও আবার অন্য স্টাইলে। এই গাঁজাগুলো সিগারেটের ভিতরে ঢুকিয়ে তারপর তোকে জোর করে খাওয়াবো। দয়া করে আমার সাথে এমনটা করবেন না। তাহলে যা, আবিদাকে প্রপোজ কর। বাধ্য হয়ে প্রপোজ করতে গেলাম। আদিবার সামনে গিয়ে মাথা নিচু করে আদিবাকে প্রপোজ করলাম। ছোট লোকের বাচ্চা, তুই আবার আমাকে প্রপোজ করছিস? তোকে বলছিলাম না আর কখনো আমার সামনে আসবি না। তারপর আমাকে প্রিন্সিপালের রুমে নিয়ে গেল। তুমি আদিবাকে বিরক্ত কেন করছো? তোমাদের মতো ছেলের জন্য কলেজের মান সম্মান নষ্ট হয়। আমি তোমাকে কলেজ থেকে বহিষ্কার করব। আমি প্রিন্সিপালের পায়ে ধরতে বলতে লাগলাম, স্যার দয়া করে আমাকে বহিষ্কার করবেন না, আমি আর কখনো এমনটা করব না। যদি আর কখনো তোমার নামে অভিযোগ আসে, তাহলে তুমি আর কোনো সুযোগ পাবে না। যাও এখন। তারপর সেখান থেকে চলে আসলাম। ভাবছি আমার সাথেই কেন এমন হয়? আমি তো কারো কোনো ক্ষতি করি নাই, তারপরও তারা কেন আমার পিছনে পড়ে আছে? দোস্ত, ছেলেটার সাথে কিন্তু প্রতিদিন সেই মজা হয়। তা যা বলেছিস, কালকে আবার ওকে নতুনভাবে জার্গো দিব। আদিবাকে দিয়ে ওকে প্রতিদিন মার খাওয়াবো। এই বলে সবাই হাসতে লাগলো। আমি আড়াল থেকে এতক্ষণ ওদের কথা শুনছিলাম। ওই ছেলেটার কোনো দোষ নেই, আর আমি শুধু শুধু ওই ছেলেটাকে ভুল বুঝলাম। কালকে কলেজে আসলে সরি বলতে হবে। রাতে শুয়ে শুয়ে ভাবছি কালকে কলেজে গেলে তো আবার সাকিব আমার সাথে ওই রকমটাই করবে। মনে হয় না আর ওই কলেজে বেশি দিন থাকতে পারবো।
এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন কলেজে গেলাম। যাওয়ার পরই আদিবা ডাক দিল। সরি। কেন? তোমার কোনো দোষ ছিল না, তারপরও আমি তোমাকে অনেক অপমান করেছি। গতকালকে আমি সাকিবের কাছ থেকে সব শুনেছি। আমাকে মাফ করে দাও, আমি সত্যি খুবই দুঃখিত। তোমার তো কোনো দোষ নেই। তোমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলেও তো তাই করতো। আচ্ছা, তাহলে আজকে থেকে আমরা বন্ধু। তোমার নাম কি? রবিয়াল ইসলাম। তোমার? আদিবা সুলতানা। আজকে থেকে আমরা বন্ধু তাহলে। না। কেন? তার মানে তুমি আমাকে মাফ করতে পারো নাই? দেখো, তুমি বড়লোক বাবার মেয়ে আর আমি রাস্তার ছেলে। তোমার সাথে আমার বন্ধুত্ব করা ঠিক হবে না। আর কখনোই এ কথা বলবে না। তুমি যেমনই হও না কেন, তারপরও তুমি আমার বন্ধু। তারপরও আর কোনো কথা বলবি না। আর এখন থেকে আমাকে তুই করে বলবি। আচ্ছা, চেষ্টা করব। তারপর ক্লাসে চলে গেলাম। প্রথমবার আমি সামনের বেঞ্চে বসলাম, তাও আবার আদিবার সাথে। ক্লাস শেষে আদিবার সাথে ক্যাম্পাসে বসে আছি। তোর মোবাইল নাম্বার দে। আমি ফোন চালাই না। মানে তোর কি কারোর সাথে কথা বলার প্রয়োজন হয় না? না। কেন? আমার কেউ নেই। কেউ নেই মানে? এই দুনিয়ায় আমার আপনজন বলতে কেউ নেই। আমি এতিম। আর কখনো নিজেকে এতিম বলবি না। আজকে থেকে আমি তোর আপনজন। আয় এখন আমার সাথে। কোথায়? গেলে দেখতে পাবি। তারপর আদিবা আমাকে একটা মোবাইলের দোকানে নিয়ে গিয়ে একটা মোবাইল কিনে দিল। আমার সব কথা শুনে করুণা করছিস আমাকে? দিব একটা থাপ্পড়। এত বেশি বুঝিস কেন? তোরে এই মোবাইল দিয়েছি আমার সাথে কথা বলার জন্য। তারপর দুপুরে একটা রেস্টুরেন্টে গেলাম। খাওয়ার পর আদিবাকে বললাম, আমি তাহলে এখন যাই। কোথায় যাবি? কাজে যাব। মানে? আমি একটা হোটেলে চাকরি করি, 2টা থেকে রাত 10টা পর্যন্ত। চল আমি তোকে নিয়ে দিয়ে আসি। তারপর আদিবা আমাকে ওর গাড়িতে করে আমাকে হোটেলে নামিয়ে দিল। হোটেলের কাজ শেষ করে বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর পড়তে বসলাম। তখনই আদিবা ফোন দিল। কি করিস? এইমাত্র বাসায় আসলাম, এখন পড়তেছি। ভালো। তা কিছু খেয়েছিস? হ্যাঁ, হোটেল থেকেই খেয়ে এসেছি। তুই? এইমাত্র খেলাম। আচ্ছা তাহলে পড়, কালকে কলেজে কথা হবে। আচ্ছা। পড়া শেষে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়লাম। তারপর কলেজে গেলাম। কলেজে যাওয়ার পর সাকিব ডাক দিল। ওই ফকিন্নি, এদিকে আয়। কোথা থেকে যেন আদিবা এসে বলল, ও যাবে না? তুই বলার কে? আমি ওর বন্ধু। আর আজকে থেকে তোরা ওকে আর কোনো বিরক্ত করবি না। তোরা এতদিন ওর সাথে যা করেছিস তা সবই আমি জানি। আর যদি কখনো ওর সাথে খারাপ কিছু করার চেষ্টা করিস তাহলে প্রিন্সিপালের কাছে বলে তোকে কলেজ ছাড়া করব। এই বলে আমাকে নিয়ে অন্য জায়গায় চলে গেল। তোর সাথে যে ওরা এত খারাপ ব্যবহার করে তা তুই কিছু বলিস না কেন? কি বলবো, সবাই আমার সাথে ওই রকম করে। আজ থেকে কেউ যদি তোর সাথে খারাপ ব্যবহার করে তাহলে তুই তার প্রতিবাদ করবি। তারপর ক্লাসে আসলাম। একটা ক্লাস করার পরে আদিবা বলল, চল। কোথায়? ক্লাস করবি না? আজকে আর ক্লাস করব না, এখন তুই আর আমি ঘুরতে যাব। তারপর আদিবা আমাকে নিয়ে নদীর পাড়ে একটা পার্কে ঘুরতে গেল। একটা বেঞ্চের উপর দুজনে বসে আছি, হালকা বাতাস বইছে, খুবই ভালো লাগতেছে। হঠাৎ আদিবা আমাকে বলল, আচ্ছা তুই কখনো কোনো মেয়ের প্রেমে পড়েছিস? কখনো এটা নিয়ে ভাবিনি। কেন? কিভাবে বেঁচে থাকবো তার ঠিক নাই, আবার প্রেমে পড়বো? তুই কি কারো প্রেমে পড়েছিস? অল্প অল্প। বুঝলাম না। বুঝতে হবে না, এখন চল ফুচকা খাবো। তারপর আদিবা আমাকে নিয়ে ফুচকা খেতে গেল।
ফুচকা খাওয়ার পর আদিবা আমাকে হোটেলে নামিয়ে দিল। হোটেলের কাজ শেষে রাতে বাসায় গিয়ে শুয়ে শুয়ে ভাবছি, জীবনে প্রথমবার মনে হলো আমি একা নই। প্রথমবার মনে হলো কোনো আপনজনের ভালোবাসা পেয়েছি। যতক্ষণ আদিবার সাথে ছিলাম ততক্ষণ মনেই হয়নি যে এই দুনিয়ায় আমার কেউ নেই। জানি না আদিবা আমাকে কি ভাবে, কিন্তু আমি চাই ও এভাবে সবসময় আমার সাথে থাকুক। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে আদিবার কলে ঘুম ভাঙল। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়লাম। তারপর কলেজে গেলাম। কলেজে যাওয়ার পর আদিবা বলল, তোর চোখ লাল কেন? রাতে ঠিকভাবে ঘুম হয়নি। কেন? এমনি। আচ্ছা যাই হোক, আজকে তোকে হোটেলে যেতে হবে না। কেন? আজকে আমার জন্মদিন, সন্ধ্যায় বাসায় পার্টি আছে, আর তুই সেখানে অবশ্যই আসবি। শুভ জন্মদিন, কিন্তু আমি না গেলে হয় না? কি বললি তুই? কেন, আসলে কি হবে? আসলে সেখানে কত বড় বড় লোক থাকবে, আর আমি সামান্য একটা হোটেলে কাজ করে এতিম ছেলে। তুই অনেক কথা শুনবি। সবাই বলবে আমার মতো একটা ছেলে কি করে তোর বন্ধু হলো। সবাই কি বললো তা আমি পরোয়া করি না। তুই যদি আমাকে তোর বন্ধু মনে করিস তাহলে অবশ্যই আসবি। আর এভাবে খালি খালি জন্মদিনের শুভেচ্ছা জানালে হবে না। আমার গিফট কই? মানে গিফট? গিফটের কথা শুনেই আমার মনটা খারাপ হয়ে গেল। আচ্ছা, নিয়ে আসবো। এই, আমি খুব দুঃখিত, আমি তো মজা করছিলাম। তোর কোনো গিফট আনতে হবে না, তুই আসলেই আমি খুশি। না, তা কি করে হয়? সেখানে সবাই তো গিফট নিয়ে আসবে। সবাই আর তুই এক না। তোর কাছে আমার কোনো গিফট চাই না, আমার কাছে তুই আমার জন্য গিফট। তোর সাথে সময় কাটানোর পর যে ভালো লাগা কাজ করে তা আমার জীবনে আর কখনো হয়েছে কিনা জানি না। তোর কোনো গিফট আনতে হবে না, শুধু তুই আসলেই আমি অনেক বেশি খুশি হব। আচ্ছা, দেখা যাবে, এখন চল। তারপর ক্লাসে গেলাম। আজকে আদিবা কলেজ থেকে একটু তাড়াতাড়ি চলে গেল। আদিবা চলে আসার পর কেমন জানি ভালো লাগছিল না, তাই আমিও বাসায় চলে আসলাম। বাসায় এসে ভাবতে লাগলাম আমার কি করা উচিত। সেখানে যাওয়া কি ঠিক হবে, নাকি শুধু গিফটটা দিয়ে আসবো? যদি যাই তাহলে আদিবা অনেক কথা শুনবে, সেটা আমি নিশ্চিত। আর যদি না যাই তাহলে তো আদিবা অনেক কষ্ট পাবে। না, আমি আদিবাকে জেনে শুনে কষ্ট দিতে পারি না। এই জীবনে প্রথম কোনো ব্যক্তি যে আমার এতটা খেয়াল রেখেছিল। আমি আদিবাকে কখনো কষ্ট দিতে পারি না। কিন্তু আদিবার জন্য কি গিফট কিনবো? যাই কিনি না কেন সেটা ওর জন্মদিনের সব থেকে কম দামি গিফট হবে। অনেক কষ্ট করে 2000 টাকা জমিয়েছিলাম। ভেবেছিলাম বাবা মায়ের জন্য মিলাদ পড়াবো। ভাবছি সেটা পরে পড়িয়ে ওই টাকা দিয়ে আদিবার জন্য একটা শাড়ি কিনবো। সন্ধ্যার সময় দোকান থেকে একটা শাড়ি কিনে আদিবাদের বাসায় গেলাম। গেট দিয়ে ঢুকবো তখনই দারোয়ান এসে বাধা দিল। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? ভিতরে যাব। কে আপনি যে ভিতরে যাবেন? আমি আদিবার বন্ধু। দারোয়ান আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে তারপর বলল, ফাইজলামি করেন? আপনি কিভাবে আদিবা ম্যাডামের বন্ধু হতে পারেন? আর কিছু বললাম না, চলে আসবো। তখনই আদিবা ডাক দিল, সরি রবি, আপনি ওকে ঢুকতে দিলেন না কেন? সরি ম্যাডাম, আমি বুঝতে পারি নাই। তারপর আদিবা আমাকে বাড়ির ভিতরে নিয়ে গেল। বাড়ির ভিতরে ঢুকেই তো আমি অবাক চোখে তাকিয়ে আছি। অনেক বড় বাড়ি আদিবাদের, আর পুরো বাড়ি অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এখানে যারা এসেছে তারা সবাই অনেক বড় লোক, আর আমাকে দেখে যে কেউ বুঝে যাবে আমি কি রকম। সবাই আমার দিকে তাকাচ্ছে, কেমন জানি লাগছে আমার। এখানে না আসলেই বুঝে ভালো হতো। এসব ভাবতে থাকলাম। তারপর আদিবা আমাকে নিয়ে কেক কাটতে গেল। প্রথমে ওর বাবা মা, তারপর আমাকে খাইয়ে দিল। আমি বোকার মতো আদিবার দিকে তাকিয়ে আছি, আর বাকিরা সবাই অনেক অবাক হয়েছে, কারণ আমার মতো একটা ছেলেকে আদিবা ওর বাবা মায়ের পর কেক খাইয়ে দিল। আমি আদিবাকে কিছু বলতেও পারছি না। এখান থেকে তাড়াতাড়ি যেতে পারলেই বাঁচি। খাওয়া দাওয়ার পর আদিবা বলল, বাবা মায়ের সাথে কথা বলবি, চল। মানে আজকে না বললে হয় না? কেন, কি হয়েছে? আমার খুবই শরীর খারাপ লাগছে। আমি এখন বাসায় যাই, পরে এক সময় কথা বলবো। আচ্ছা যা, বাসায় গিয়ে ফোন দিস।
এই প্যাকেটটা রাখো। কি আছে এতে? খোলার পরই দেখতে পারবি। আচ্ছা, এখনই খুলতেছি। এই না, এখন খুলতে হবে না, পরে খুলিস। পরে খুলবো কেন? কি আছে এতে? সেটা পরে খুললেই দেখতে পারবি। আমি এখন যাই। তারপর সেখান থেকে বাসায় চলে আসলাম। বিছানায় শুয়ে শুয়ে ভাবছি, আদিবা ওর বাবা মায়ের পরই আমাকে কেন কেক খাইয়ে দিল। আমি কল্পনাই করতে পারি নাই যে আদিবা আমাকে তখন কেক খাইয়ে দিবে। সেখানে উপস্থিত সবাই অনেক অবাক হয়েছে। আদিবার বাবা মা কি ভাববে জানি না। এত কিছু হওয়ার পরও কিভাবে তাদের সাথে কথা বলতাম। তাই তো দেখা না করে চলে এসেছি। আদিবাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। ও কি শুধুই আমাকে ফ্রেন্ড ভাবে, না অন্য কিছু? ওর সাথে যদি আর কিছুদিন এভাবে থাকি তাহলে আমি তো ওকে ভালোবেসে ফেলবো। এখনই ওর কথা না ভেবে একদিনও থাকতে পারি না। ওই আমার জীবনের প্রথম ব্যক্তি যে আমার এতটা খেয়াল রেখেছে। জীবনে প্রথমবার মনে হয়েছে কোনো আপনজনের ভালোবাসা পেয়েছি। জানি না ওকে ছাড়া কোনো দিনও থাকতে পারবো কিনা, কিন্তু ও তো আর সবসময় আমার সাথে থাকবে না। আমার মনে হয় ও আমাকে ভালোবাসে। তাহলে কি ওকে আমার মনের কথা বলে দিব? কিন্তু ও যদি আমাকে ভালো না বাসে তাহলে তো আমাকে ভুল বুঝবে। তার চেয়ে না বলাই থাক, শুধু বন্ধু হয়ে থাকি। সকালে ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিলাম। দেখলাম রাতে আদিবা অনেকগুলো কল করেছিল। মোবাইলটা সাইলেন্ট করা ছিল, তাই শুনতে পাইনি। এখন আর কল দিলাম না। তারপর ফ্রেশ হয়ে কিছু খেয়ে কিছুক্ষণ পড়লাম। তারপর কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখলাম আদিবার আমার আগেই চলে এসেছে। আমাকে দেখেই রাগী কণ্ঠে বলতে লাগলো, রাতে কই ছিলি? কেন? বাসায় ছিলাম। কতগুলো কল করেছি, ধরলি না কেন? আসলে তোদের ওখান থেকে আসার পরই ঘুমিয়ে গেছিলাম, আর মোবাইল সাইলেন্ট করা ছিল, তাই শুনতে পাইনি। তোকে বলেছিলাম না গিফট না আনতে, তারপরও কেন আনলি? কেন? পছন্দ হয়নি? দিব এক থাপ্পড়। পছন্দ হবে না কেন? কত সুন্দর একটা শাড়ি, কিন্তু তুই এত টাকা কিভাবে জোগাড় করলি? এত টাকা কোথায়? মাত্র 2000 টাকা। তোর জন্মদিনের সব থেকে কম দামি গিফট। টাকা আমার কাছে ছিল। তোকে দেখে বোঝা যাচ্ছে যে তুই মিথ্যা কথা বলছিস। সত্যি কথা বল। আসলে একটু একটু করে ওই টাকাগুলো জমিয়েছিলাম। ভেবেছিলাম বাবা মায়ের নামে মিলাদ পড়াবো। এখন ভাবছি মিলাদ পরে পড়াবো। তার মানে ওই টাকা দিয়েই তুই আমার জন্য শাড়ি কিনেছিস? আদিবার দু চোখ পেয়ে পানি পড়ছে, আর সাথে সাথেই আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, কেন তুই ওই টাকা দিয়ে শাড়ি কিনতে গেলি? তোর কাছে আমার কোনো গিফট চাই না, আমার কাছে তুই সব থেকে বড় গিফট। চল এখন। কোথায়? একটা এতিমখানায় যাব। কেন? তোর বাবা মায়ের জন্য মিলাদ পড়াতে। না, এটা আমি করতে পারবো না। কেন? আমি আমার নিজের টাকা দিয়ে বাবা মায়ের জন্য মিলাদ পড়াবো। তো কি হয়েছে? মনে কর আমার টাকাই তোর টাকা। কিছু মনে করিস না। আমার নিজের উপার্জিত টাকা দিয়ে মিলাদ পড়াবো, কারো কাছ থেকে নিয়ে নয়। এখন বল, শাড়িটা কেমন লাগছে? অনেক সুন্দর। তা কখনো কি শাড়িটা পরবি? পরবো না কেন? না মানে শাড়িটা তো অনেক কম দামি। তুই তো মনে হয় এত কম দামি জিনিস পরিস না, তাই বললাম। পরিনি তো কি হয়েছে, এখন থেকে পরবো। কালকে বিকালেই শাড়ি পরে তোর সাথে নদীর পাড়ে ঘুরতে যাব। দেখা যাবে, এখন চল। তারপর ক্লাস করে বাসায় চলে গেলাম। ফ্রেশ হয়ে হোটেলে আসলাম। ম্যানেজারকে বললাম, স্যার কালকে আমার ছুটি লাগবে। তারপর ম্যানেজার বলল, রোজ রোজ তোমাকে ছুটি দিতে পারবো না। যদি কাজ করতে মন না চায় তাইলে আর আসার দরকার নেই। সরি স্যার, আর কখনো ছুটি নিব না, শুধু কালকেই লাস্ট। মনে থাকে যেন কথাটা। কালকের পরে ছুটি নিতে হলে একবারই নিবে। এখন যাও, কাজ করো। রাতে কাজ করে বাসায় এসে কিছুক্ষণ পড়লাম। পড়ার পর ঘুমাতে গেলাম। ভাবতে থাকলাম আদিবার কথা। প্রথম কোনো মেয়ে আমাকে জড়িয়ে ধরল। আমি কল্পনাই করতে পারি নাই যে আদিবা আমাকে জড়িয়ে ধরবে। ওর সাথে থাকতে থাকতে কখন যে ওকে ভালোবেসে ফেলেছি তা নিজেও জানি না। এখন তো এমন হয়েছে ওর সাথে কথা না বলে থাকতেই পারি না। যখনই কেউ আমার সাথে খারাপ ব্যবহার করে তখনই আমার আদিবার হাসি মুখটা চোখের সামনে ভেসে ওঠে।
তখন সেই সব অপমান আর গায়ে লাগে না। কালকে বিকালে আদিবা আমার দেওয়া শাড়ি পরবে। তাহলে কালকে কি আদিবাকে আমার মনের কথা বলে দিব? জানি না ও আমাকে কিভাবে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে গেলাম। আজকে একটু আগেই কলেজে চলে আসলাম। গিয়ে দেখি আদিবা এখনো আসেনি। কিছুক্ষণ একটা বেঞ্চের উপর বসলাম। এর মধ্যে আদিবাও চলে এসেছে। আমার কাছে এসে বলতে লাগলো, আজকে এত তাড়াতাড়ি চলে এসেছিস? সব সময় তো আমার পরে আসতি। এমনি আগে চলে এসেছি। আজকে বিকালে যখন ঘুরতে যাব তখন তোকে একটা কথা বলবো। আমিও তোকে কিছু বলবো। কি বলবি? তা সময় হলে জানতে পারবি। আচ্ছা ঠিক আছে, এখন চল ক্লাসে যাই। চল। ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। গোসল করে কিছু খেলাম। তারপর একটু ঘুমিয়ে তৈরি হয়ে নদীর পাড়ে গেলাম আদিবার সাথে দেখা করতে। আদিবা আসার আগেই আমি সেখানে চলে গেছি। আমি খুবই চিন্তিত, জানি না আদিবাকে আমার ভালোবাসার কথা বললে ও কিভাবে নেবে সেটা। যদি ও আমাকে ভালো না বাসে তাহলে হয়তো আমাদের বন্ধুত্ব ভেঙে যাবে। কিন্তু আমি তো আদিবাকে ছাড়া থাকতে পারবো না। অনেক ভালোবেসে ফেলেছি ওকে। কিন্তু ও আমাকে কি কথা বলবে? ও কি আমায় ভালোবাসে? এসবই মাথায় ঘুরপাক খাচ্ছে। এর ভিতরে আদিবা চলে এসেছে। আমার দেওয়া শাড়ি পরে এসেছে। খুবই সুন্দর লাগছে ওকে। ওর দিকে এক ধ্যানে তাকিয়ে আছি। আদিবা আমার কাছে এসে বলতে লাগলো, এভাবে তাকিয়ে কি দেখছিস? তোকে দেখছি। আমাকে আজকে নতুন দেখছিস মনে হয়। তা না, তোকে আজকে অনেক সুন্দর লাগছে। ভাবছি সত্যি কি এটা তুই নাকি অন্য কেউ। আর শাড়িটা পরার জন্য ধন্যবাদ। তাকিয়ে থাকতে হবে না, আর ধন্যবাদও দিতে হবে না। এখন চল কিছুক্ষণ হাঁটি। তারপর আদিবার সাথে হাঁটতে লাগলাম। আদিবা কথা বলছে আর আমি নির্বাক শ্রোতার মতো ওর কথা শুনছি আর ওকে দেখছি। আজকে আদিবাকে খুবই সুন্দর লাগছে। ভাবছি এখনই ওকে ভালোবাসার কথা বলবো, কিন্তু তার আগেই আদিবা বলল, চল ফুচকা খেয়ে আসি। চল। আদিবা আমাকে নিয়ে ফুচকা খেতে গেল। তারপর দুজনে মিলে ফুচকা খেলাম। ফুচকা খাওয়ার পর নদীর পাড়ের একটা বেঞ্চে দুজনে বসে আছি। আদিবা বলল, আচ্ছা, তুই না আমাকে কিছু বলতে চেয়েছিলি? তুইও তো কিছু বলতে চাইছিলি। আগে তুই বল, তারপর আমি বলবো। না, আগে তোরটা বলবি। আচ্ছা আমি বলবো, একটু পরে দাঁড়া, একজনকে ফোন করে নিই। হ্যালো, কোথায় তুমি? তাড়াতাড়ি আসো, আমরা সেই কখন থেকে বসে আছি। কার সাথে কথা বললি? আর কে আসবে? আসলেই দেখতে পাবি। আচ্ছা রবি, মনে কর তুই একজনকে ভালোবাসিস কিন্তু বলতে পারছিস না, কিন্তু হঠাৎ করেই সে যদি তোকে প্রপোজ করে, তাহলে তুই কি করবি? অবশ্যই রাজি হব। আমিও একজনকে ভালোবেসে ফেলেছি। তার মানে ও কি আমাকে ভালোবাসে? খুবই আগ্রহ নিয়ে ওকে জিজ্ঞেস করলাম, কাকে ভালোবাসিস তুই? বলবো একটু পরে, এখন ঝালমুড়ি খাবো দুজনে, এর ভিতরেও চলে আসবে। কে আসবে? আসলেই দেখতে পারবি। তারপর দুজনে মিলে ঝালমুড়ি খেলাম। এর মধ্যেই একটা ছেলে এসে আদিবাকে বলতে লাগলো, হ্যাঁ। তারপর ছেলেটা আমাকে বলতে লাগলো, তোমার কথা ও যে কতবার বলেছে তার কোনো ঠিক নেই। তুমি নাকি ওর লাইফে খুবই গুরুত্বপূর্ণ একজন। আমি আদিবাকে জিজ্ঞেস করলাম, ছেলেটা কে? ও রাব্বি, আর আমি ওকেই ভালোবাসি। আদিবার মুখে এই কথা শুনে মুহূর্তের মধ্যেই আমার মনে হলো কেউ আমার বুকে চাবুক দিয়ে আঘাত করতেছে। আদিবাকে দেখে মনে হচ্ছে ও খুবই খুশি। কোনো রকমে চোখের পানি আটকে হাসি মুখে আদিবাকে বললাম, কবে থেকে? আগে তো বললি না। ওকে আমি অনেক আগে থেকেই ভালোবাসি, কিন্তু ওকে কখনো বলা হয়নি। আমাদের বাসার পাশেই ওর বাসা। ওই আমার লাইফের ফার্স্ট ক্রাশ। আর আমার জন্মদিনের পার্টির পর ও আমাকে প্রপোজ করে। আমি প্রথমে খুবই অবাক হয়ে গিয়েছিলাম, কারণ এর আগে কখনোই ও আমার সাথে কথা বলে নাই। আমি শুধু ওকে দূর থেকে দেখতাম। ও প্রপোজ করায় আমি এতটা অবাক হয়ে গিয়েছিলাম যে কিছুই বলতে পারছিলাম না। তারপর ও বলে যে আমাকে সময় নিতে। তারপর আমি আজকে ওকে হ্যাঁ বলে তোর সাথে পরিচয় করে দিতে নিয়ে আসলাম। ও, ভালো করেছিস। তুমি তাহলে ওই লাইফের বিশেষ ব্যক্তি?
আজকে ও বলেছিল যে আমাকে ও বিশেষ কারোর সাথে পরিচয় করিয়ে দেবে। হ্যাঁ, ও আমার খুব ভালো একজন বন্ধু। আসলে আমার একটা কাজ আছে, তাই আমাকে এখন যেতে হবে। তোরা আড্ডা দে। তুই না আজকে হোটেল থেকে ছুটি নিলি? হ্যাঁ, কিন্তু আমাকে এখন এক জায়গায় যেতেই হবে। আমি তোকে এখনই বলতাম, কিন্তু তার আগেই রাব্বি ভাইয়া চলে এসেছে। আচ্ছা, তোমার যখন কাজ আছে তাহলে তোমাকে আর আটকে রাখা ঠিক হবে না। আচ্ছা যা, তাহলে কালকে কলেজে কথা হবে। ওখান থেকে তাড়াতাড়ি চলে আসলাম। ওখানে আর এক মুহূর্ত থাকাও আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। অনেক কষ্টে চোখের পানি আটকে রেখেছি। বাসায় গিয়ে শুয়ে পড়লাম। কিছুই ভালো লাগছিল না। কি করে পারতাম আদিবাকে অন্য কারোর সাথে দেখতে? আমি ভেবেছিলাম ও হয়তো আমাকে ভালোবাসে, কিন্তু ও শুধুই আমাকে ওর একজন ভালো বন্ধু ভাবে। জানি না এরপর কিভাবে আদিবার সাথে স্বাভাবিকভাবে কথা বলবো। আদিবার সাথে পরিচয় হওয়ার পর কিছুদিনের জন্য ভুলেই গেছিলাম যে আমার আসল পরিচয় কি। যখন সবাই অপমান করত তখন অনেক খারাপ লাগতো, আর এখন তার থেকেও অনেক বেশি কষ্ট হচ্ছে। এভাবে অনেকক্ষণ বিছানায় শুয়ে আছি, কিন্তু ঘুম আসছে না। কিভাবে ঘুম আসবে? চোখ বুঝলেই তো আদিবার মুখটা ভেসে ওঠে। তবে আজকে একটা ব্যাপার খুবই অদ্ভুত লাগছে। প্রতিদিন তো আদিবা এই সময় ফোন দেয়, কিন্তু আজকে তো দিল না। তাই আমি ফোন দিলাম, কিন্তু আদিবার ফোন ওয়েটিং। অনেকবার ফোন দিলাম, কিন্তু ওয়েটিং। হয়তো রাব্বির সাথে কথা বলছে, তাই হয়তো আমার কথা মনে নেই। এখন হয়তো আদিবার কাছে আমার থেকে রাব্বি গুরুত্বপূর্ণ। থাকবেই না কেন? আমি তো ওর শুধু বন্ধু, আর রাব্বি তো ওর ভালোবাসা। এসব কথা ভাবছি আর চোখ দিয়ে পানি পড়ছে। কিছুক্ষণ পর মোবাইলের স্ক্রিনে আদিবার নামটা ভেসে উঠল। চোখের পানি মুছে কল রিসিভ করলাম। কি করিস? শুয়ে আছি। তুই কি করিস? রাব্বির সাথে কথা বললাম এতক্ষণ। তুই তো তাড়াতাড়ি চলে আসতি। জানিস এরপর আমরা কত আড্ডা দিয়েছি। আমার কাজ ছিল, তাই তো আগে চলে আসছি। জানিস রাব্বি আমার প্রতি কত কেয়ারিং। আমি বাসায় আসছি কিনা, খেয়েছি কিনা, সব কিছুর খবরও রাখে। ও আমাকে অনেক ভালোবাসে। আমি খুবই ভাগ্যবান যে ওর মতো একজনকে পেয়েছি। ভালো, আমার খুবই ঘুম পেয়েছে। রাখছি এখন। চোখের পানি আর কন্ট্রোল করতে পারছিলাম না, তাই তাড়াতাড়ি ফোনটা রেখে দিলাম। নিজের ভালোবাসার মানুষের মুখে যদি অন্য কারো প্রশংসা শুনতে হয়, তাহলে এর চেয়ে কষ্টের আর কিছু নাই। আগে আদিবা ফোন দিলে আমার খোঁজ খবর রাখতো, আর এখন আদিবার খোঁজ খবর অন্য কেউ রাখে। হয়তো আদিবা রাব্বির সাথেই অনেক সুখী থাকবে। আমি না হয় আদিবার বন্ধু হয়েই সারা জীবন থাকবো। একটা দুঃস্বপ্ন ভেবে সব কিছু ভুলে যাব। সকালে ঘুম থেকে উঠে দেখলাম অনেক সময় হয়ে গেছে। রাতে ঠিকমতো ঘুমাতে পারি নাই, তাই সকালে তাড়াতাড়ি উঠতে পারি নাই। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কিছু খেয়ে কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখলাম আদিবা এখনো আসেনি। একা একা একটা বেঞ্চের উপর বসে আছি। ক্লাসের সময় হয়ে গেল, কিন্তু আদিবা এখনো এলো না। তাই ফোন দিলাম আদিবাকে। কোথায় তুই? কলেজে আসবি না? আজকে আসবো না, রাব্বির সাথে নদীর পাড়ে ঘুরতে আসছি। আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। গতকালকেও তো আদিবার সাথে কথা বললাম, তখন তো বলল না যে আজকে কলেজে আসবে না। হয়তো আমাকে বলার প্রয়োজন মনে করেনি। আমি একাই ক্লাস করলাম। তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে হোটেলে যাওয়ার জন্য রওনা দিলাম। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি, কেন যে আদিবার সাথে পরিচয়টা হলো, তাহলে হয়তো এখন কষ্ট পেতাম না। জীবনের সব কিছুর বেলাতেই তো অবহেলিত হয়ে আসছি, ভালোবাসার বেলায় তার ব্যতিক্রম কেন হবে? এসব ভাবছি আর হাঁটছি, তখনই দেখলাম আদিবা আর রাব্বি বাইকে করে যাচ্ছে। রাব্বি বাইক চালাচ্ছে আর আদিবা ওকে পিছন থেকে জড়িয়ে ধরে আছে। আমি আর ওদের ডাক দিলাম না, ওরা ওদের মতো যাচ্ছে। আমি তাড়াতাড়ি হোটেলে চলে গেলাম। আদিবাকে অন্য কারোর সাথে দেখলেই খুবই খারাপ লাগে। ও তো এখন খুবই ব্যস্ত, তাই হয়তো আমার খবর নেওয়ার সময় পাইনি। হোটেলে এসে কাজ করতেছিলাম। আজকে কেন জানি কাজ করতে ভালো লাগছিল না। অন্যমনস্ক হয়ে খাবার নিয়ে একটা টেবিলে গেলাম। অসাবধানতাবশত কিছু খাবার একটা মেয়ের গায়ে পড়ল। ছেলেটা কোথাকার? দেখে কাজ করতে পারিস না? দিলি তো আমার জামাটা নষ্ট করে। জানিস তোর থেকে আমার জামার দাম বেশি। এর ভিতরে ম্যানেজার চলে এসেছে। কি হয়েছে এখানে? এই ছোট লোকটা আমার গায়ে খাবার ফেলে দিয়েছে।
আমরা খুবই দুঃখিত ম্যাম, দয়া করে আর রাগারাগি করবেন না, তাতে আমাদের হোটেলের সম্মান নষ্ট হবে। আমরা ওর বিচার করব। রবি, তুমি আমার সাথে আসো। ম্যানেজার আমাকে নিয়ে একটা রুমে গেল, তারপর বলতে লাগলো, তোমার কি কাজ করার ইচ্ছা নেই? মাঝে মাঝে ছুটি নাও, সময় মতো আসো না। তার উপর আবার আজকে যেই ঘটনা ঘটালে, এরপর আর তোমাকে কাজে রাখা সম্ভব না। স্যার দয়া করে আমাকে কাজ থেকে বের করে দিবেন না, কথা দিচ্ছি এরপর আর আমার নামে কোনো অভিযোগ আসতে দিব না। মাপ করতে পারি এক শর্তে। এখন গিয়ে ওই ম্যামের কাছে সরি বলবে। সে যদি মাপ করে তাহলে তোমার চাকরি থাকবে। ঠিক আছে স্যার। তারপর মেয়েটার কাছে গিয়ে বললাম, সরি ম্যাম, আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে। মাফ করে দিলাম, এখন যা। হোটেলের কাজ করে রাতে বাসায় আসলাম। বিছানায় শুয়ে শুয়ে ভাবছি, দুনিয়াটা বড়ই অদ্ভুত। অপরাধ না করে মাপ চাইতে হয়। আর মেয়েটা যা বলেছে ঠিকই বলেছে, আমার থেকে তার জামার দামও অনেক বেশি। আদিবাকে কল দিলাম কিন্তু ওয়েটিং, অনেকবার কল দিলাম কিন্তু ওয়েটিং। বিছানায় শুয়ে আছি, ভাবছি আদিবা হয়তো কল দিবে, কিন্তু অনেক সময় হয়ে গেল কিন্তু কল দিল না। ওর কাছে কি আমি এতটাই মূল্যহীন যে একবারও আমাকে কল দিতেও পারলো না? ওকে তো আর আমি ভালোবাসতে বলছি না, আমি তো শুধু ওর বন্ধু হয়ে থাকতে চাইছিলাম। এগুলো ভাবতে ভাবতে একটা সময় ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠেই আগে ফোনটা হাতে নিলাম, কিন্তু যে আশায় হাতে নিয়েছিলাম তা পূরণ হয়নি। আদিবা আমাকে একটি বারও কল করেনি। হয়তো ওর কাছে এখন রাব্বি সব। ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়লাম, কিন্তু পড়ায় একদমই মন বসছিল না। তারপরও পড়ার চেষ্টা করলাম। পড়া শেষে কিছু খেয়ে কলেজে আসলাম। গিয়ে দেখি আদিবা এখনো আসেনি, তাই একা একা একটা বেঞ্চের উপর বসে সময় কাটালাম। ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ আগে আদিবা আসলো। এত দেরি হলো কেন আজকে? আর বলিস না, গতকালকে অনেক রাত পর্যন্ত রাব্বির সাথে কথা বলেছিলাম, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। রাতে তোকে অনেকবার কল দিয়েছিলাম। সরি, আমি খেয়াল করিনি। রাব্বির সাথে কথা বলে ঘুমিয়ে গিয়েছিলাম, তাই মনে ছিল না। প্লিজ কিছু মনে করিস না। আরে না, মনে করার কি আছে? আচ্ছা, বিকালে তোর সাথে নদীর পাড়ে ঘুরতে যাব, ঠিক আছে? না, বিকালে যাওয়া যাবে না। হোটেল থেকে আমাকে ছুটি দিবে না। তাহলে কালকে কলেজ টাইমে যাব, ঠিক আছে? আচ্ছা। তারপর ক্লাস করে বাসায় চলে আসলাম। আজকে অনেক খুশি লাগছে, কারণ কালকে আদিবার সাথে ঘুরতে যেতে পারবো। এত খুশি হয়ে কাজ নাই, এখন তাড়াতাড়ি রেডি হয়ে হোটেলে যেতে হবে। দেরি করলে চাকরি থাকবে না, আমাকে আর কোনো সুযোগও দিবে না। ঠিক সময়ে হোটেলে চলে আসলাম, তারপর নিজের কাজ করতে লাগলাম। আমাকে দেখে ম্যানেজার বলতে লাগলো, প্রতিদিন এভাবে ঠিক সময়ে আসবে আর ভালোভাবে কাজ করবে। জি স্যার। আজকে কাজ করেও কেন জানি অনেক আনন্দ পাচ্ছি। হয়তো আদিবার জন্য, কারণ কালকে ওর সাথে নদীর পাড়ে ঘুরতে যাব। অনেকদিন পর আদিবার সাথে আড্ডা দিব, ভাবতেই অনেক ভালো লাগছে। কাজ করে বাসায় চলে আসলাম, ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়লাম। তারপর ভাবছি আদিবাকে একটা ফোন দিব। যেই ভাবা সেই কাজ, আদিবাকে ফোন দিলাম, কিন্তু ফোন ওয়েটিং। অনেকবার ফোন দিলাম তাও ওয়েটিং। দূর, মুডটাই খারাপ হয়ে গেল। আরে আমি এত চিন্তা করছি কেন? কালকে তো আদিবার সাথে কথা হবেই, এই ভেবে ঘুমিয়ে পড়লাম। সকালে কলেজে গিয়ে দেখলাম আদিবা এখনো আসেনি। আগে আদিবা সবসময় আমার আগেই কলেজে আসতো, ইদানিং দেখছি আদিবা কলেজে খুবই লেট করে আসে। হয়তো রাতে রাব্বির সাথে কথা বলে, তাই সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়। মন খারাপ করে একটা বেঞ্চের উপর বসে রইলাম। কিছুক্ষণ পর আদিবা বসলো। কি রে, এভাবে বেঞ্চের উপর বসে কি ভাবছিস? কিছু না, তোর জন্য অপেক্ষা করছি। সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। কোনো সমস্যা না, এখন চল নদীর পাড়ে যাই। তারপর আমি আর আদিবা নদীর পাড়ে ঘুরতে গেলাম। বেঞ্চের উপর বসে দুজনে কথা বলছি। হঠাৎ আদিবা কাকে যেন ফোন দিয়ে আসতে বলল। কারে আসতে বললি? রাব্বিকে। মুহূর্তের মধ্যেই মনটা খারাপ হয়ে গেল। তার মানে আদিবা আমার জন্য আসেনি, রাব্বির সাথে ঘুরতে এসেছে আর আমাকে সাথে করে নিয়ে এসেছে। কিছুক্ষণ পর রাব্বি আসলো। রাব্বি আর আদিবা কথা বলছে আর আমি বোকার মতো বসে আছি। আমার খুবই খারাপ লাগতেছে। আদিবা আমার সাথে কি করে করতে পারলো এমনটা? আমি তোকে ঘুরতে যাওয়ার কথা বলিনি,
ও নিজেই তো আমাকে বলেছে ওরা দুজনে কথা বলছে, মনে হচ্ছে আমি অপরিচিত কোনো মানুষ। সেখান থেকে চলে আসতেই ইচ্ছে করছে। হঠাৎ করে আদিবা বলল, আমার প্রচুর পানি পিপাসা লাগছে। রবি, তুমি গিয়ে এক বোতল পানি কিনে নিয়ে আসো প্লিজ। আচ্ছা তোমরা কথা বলো, আমি নিয়ে আসছি। মনে হচ্ছে ওদের সেবা করার জন্যই আমাকে নিয়ে আসছে। আমাকে এখানে এনে এইভাবে অপমান না করলেও পারতো আদিবা। পানি নিয়ে বেঞ্চের এই জায়গায় আসলাম, এসে দেখি ওরা নাই। তারপর ওদের খুঁজতে লাগলাম। হঠাৎ দেখলাম ওরা অন্য এক জায়গায় বসে কথা বলছে। আমি পিছন দিকে ছিলাম, আর সেখানে অনেক গাছও ছিল, যার কারণে ওরা আমাকে দেখতে পায়নি। আমি ওদের কাছাকাছি আসতে শুনতে পেলাম, আবিদা, তোমাকে কিছু বলতে চাই, জানি না তুমি কিভাবে নেবে। আমি কিছুই মনে করব না, তুমি বলো। রবিকে আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না। মানে কি বলছো তুমি? দেখো আদিবা, একটা ছেলে আর একটা মেয়ে কখনো শুধু বন্ধু হয়ে থাকতে পারে না। শুধু আমি না, সবাই বলবে এটা। তুমি রবিকে শুধু বন্ধু ভাবলেও আমার মনে হয় সে তোমাকে অন্য কিছু ভাবে। তুমি যখন ওই দিন রবিকে বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসো, তখন রবিকে দেখে মনে হয়েছিল ও একদমই খুশি হয়নি, আর তাই হয়তো ও কাজের বাহানা দিয়ে চলে গেল। দেখো, আমি রাকিবকে শুধুই আমার একজন ভালো বন্ধু মনে করি। আমি জানি সেটা, কিন্তু এখানে কথা হচ্ছে যে রবি তোমাকে কি ভাবে। আর কোনো বয়ফ্রেন্ড চাইবে না তার প্রেমিকার কোনো ছেলে বেস্ট ফ্রেন্ড থাকুক। তুমি শুধু শুধুই রাকিবকে সন্দেহ করছো, আর ও তো আমাকে বলেনি যে ও আমাকে ভালোবাসে। তুমি শুধুই অযথা টেনশন করছো। দেখো আদিবা, ও তোমার ভালো বন্ধু, তাই হয়তো এখন তুমি এই কথা বলছো। কালকে যখন ও আমার নামে তোমাকে বলবে যে আমি অন্য মেয়েকে নিয়ে ঘুরি, তখন তুমি সত্যিটা না জেনেই আমাকে সন্দেহ করবে। আর বেশিরভাগ সম্পর্ক এই জন্যই নষ্ট হয়। আর একজন মানুষের কাছে দুইজন সমান গুরুত্বপূর্ণ কখনো হতে পারে না। আর আমি চাই না যে তুমি রবির সাথে কথা বলো না। আর তোমার কাছে কে বেশি গুরুত্বপূর্ণ, আমি না রবি? এটা কেমন প্রশ্ন রাকিব? তোমরা দুজনেই আমার লাইফের সমান গুরুত্বপূর্ণ। তোমাকে আমি ভালোবাসি, আর রবি আমার বন্ধু। আর কোনো কারণ ছাড়া কিভাবে আমি রবির সাথে সম্পর্ক নষ্ট করতে পারি? আচ্ছা, তোমার রবির সাথে সম্পর্ক নষ্ট করতে হবে না। যদি কোনোদিন রবি তোমাকে প্রপোজ করে তখন? আশা করি এমনটা কখনো আসবে না। যদি এমনটা হয় তাহলে ওর সাথে আর কোনো সম্পর্ক থাকবে না। আচ্ছা, এখন এসব কথা বাদ দেই। আমার জন্য কেন আদিবার রিলেশন ভেঙে যাবে? ও তো আমাকে শুধুই ওর বন্ধু ভাবে, আমি শুধুই ওকে ভালোবাসি। আর রাব্বি হয়তো চায় না যে আদিবা আমার সাথে কথা বলুক। আমি না হয় ওদের থেকে দূরে চলে যাব। তারপর কিছুক্ষণ পর পানি নিয়ে ওদের কাছে গেলাম। আচ্ছা তোমরা কথা বলো, আমি যাই। কেন? তুমিও আমার সাথে থাকো। না, তোরা আড্ডা দে, আমার আবার হোটেলে যেতে হবে। আচ্ছা, যাও। তারপর আমি ওদের ওখান থেকে চলে আসলাম। আমি চাই না আমার জন্য ওদের সম্পর্ক নষ্ট হোক, তাই ওদের আর বিরক্ত করলাম না। বাসায় এসে গোসল করলাম, তারপর কিছুক্ষণ শুয়ে থেকে হোটেলে গেলাম। আজকেও ঠিক সময় চলে আসলাম, তাই ম্যানেজারের বকা খেতে হলো না। কাজগুলোও ঠিকভাবে করতে লাগলাম। রাতে বাসায় এসে শুয়ে শুয়ে ভাবছি এখন থেকে আদিবাকে ভুলে থাকার চেষ্টা করতে হবে। জানি ওকে ভুলে থাকা আমার পক্ষে খুবই কঠিন, কিন্তু এছাড়া আর কোনো পথ নেই। আমার ভালোবাসা কোনো দিনও সফল হবে না, বরং এভাবে চলতে থাকলে কোনো দিন জানি আদিবাকে প্রপোজ করে বসি, তখন হয়তো ও আমাকে অনেক খারাপ ভাববে আর বন্ধুত্বটাও নষ্ট করে দিবে। তাই এখন থেকে কলেজে যতটা সম্ভব কম কথা বলতে হবে ওর সাথে, তাহলে হয়তো ওর মায়ায় পড়বো না। রাতে আর আদিবাকে ফোন দিলাম না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে গেলাম। ক্লাস শুরু হওয়া মাত্রই কিছুক্ষণ আগে গেলাম, গিয়ে দেখি আমার আগেই আদিবা চলে এসেছে। ক্লাসের সময় হয়ে গেছে, তাই আর আদিবার সাথে তেমন কথা হয় নাই। তারপর ক্লাস করে ওর সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। আগের তুলনায় অনেক কম কথা বললাম। বাসায় এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপর হোটেলে গেলাম। কাজ করতে করতে হঠাৎ একটা টেবিলের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম, কারণ সেখানে রাব্বি ছিল আর ওর পাশে একটা মেয়ে বসা ছিল। তারপর একটু আড়ালে গিয়ে ওদের কথা শুনতে লাগলাম।
বাবু, তুমি এখন আর আমার সাথে আগের মতো কথা বলো না কেন? আসলে বাবু, ইদানিং একটু ব্যস্ত ছিলাম তো তাই। এখন থেকে তোমাকে অনেক সময় দেব। রাগ করো না বাবু, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি আমার বাবুটা আমাকে অনেক ভালোবাসে। ওদের কথা শুনে তো আমি অবাক হয়ে গেছি। তার মানে রাব্বি আদিবাকে ধোকা দিচ্ছে, আর ও একটা প্লে বয়। না জানি আরো কত মেয়ের সাথে সম্পর্ক আছে ওর। কাজ শেষ করে বাসায় এসে শুয়ে শুয়ে ভাবছি, আদিবাকে যদি রাব্বির কথা বলি তাহলে হয়তো ও বিশ্বাস করবে না, কারণ ওই দিন রাব্বি ওকে পার্কে যেভাবে বলেছে তার জন্য হয়তো আমাকে ভুলও বুঝতে পারে। কিন্তু এটা যদি না বলি তাহলে হয়তো পরবর্তীতে ওর অনেক ক্ষতিও হতে পারে। আর যা বুঝলাম রাব্বি মোটেও ভালো না। না, ও আমাকে ভুল বুঝলেও আমাকে এই কথাটা ওকে বলতেই হবে, নয়তো ওর অনেক ক্ষতি হবে। আর আমি চাই না আদিবার কোনো ক্ষতি হোক। পরের দিন কলেজে গিয়ে আদিবার আসার অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর আদিবা আসলো। আদিবা, আমি তোকে কিছু বলতে চাই, জানি না তুই কি মনে করবি। আমি কিছুই মনে করব না, তুই বল। গতকালকে রাব্বি আমার হোটেলে এসেছিল একটা মেয়েকে নিয়ে। তারপর আমি ওদের সব কথা শুনলাম। ওরা একে অপরকে ভালোবাসে, আর আমার মনে হয় ও একটা প্লে বয়। ও তোকে ভালোবাসে না, ও শুধু তোকে ব্যবহার করতে চায়। তোর সাহস কি করে হয় রাকিব সম্পর্কে এসব কথা বলার? তোকে আমি আমার একজন ভালো বন্ধু মনে করতাম, কিন্তু তোর চিন্তা ভাবনা যে এতটা খারাপ তা আগে জানা ছিল না। রাকিবের সাথে আমার সম্পর্ক নষ্ট করে তোর কি লাভ? ও, বুঝেছি, ভালোবাসিস আমায়। তুই ভাবলি কি করে তোকে আমি ভালোবাসবো? তোকে শুধু আমার একজন ভালো বন্ধু মনে করতাম, কিন্তু আজকের পর আমি ভুলে যাব যে আমার তোর মতো কোনো বন্ধু ছিল। তুই আর কখনো আমার সাথে কথা বলবি না। ওই দিন পার্কে রাব্বি ঠিকই বলছিল, কিন্তু আমি ওর কথাগুলো বিশ্বাস করিনি। যা আমার সামনে থেকে। চোখের পানি মুছে সেখান থেকে চলে আসলাম। আদিবা রাব্বির ভালোবাসায় অন্ধ হয়ে গেছে, তাই ওর আমার কথা বিশ্বাস হচ্ছে না। কিন্তু ও যে আমাকে কলেজে সবার সামনে থাপ্পড় মারবে তা আমি কল্পনাও করিনি। কিন্তু আমি আদিবাকে কি করে বিশ্বাস করাবো যে আমি যা বলেছি সব সত্যি? আমি জেনে শুনে কিভাবে আদিবার ক্ষতি হতে দিতে পারি? ও আমাকে ভালো না বাসলেও আমি তো বাসি। তারপর সেখান থেকে ক্লাসে গেলাম। আদিবার সাথে পরিচয় হওয়ার পর এই প্রথমবার ও আমার সাথে একই বেঞ্চে বসে। আমি আগে থেকেই সামনের বেঞ্চে বসেছিলাম। ভেবেছিলাম হয়তো তখন রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছে, এখন ঠিকই আমার পাশে বসবে। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে দিয়ে ও আমার পিছনের বেঞ্চে বসলো। অনেক কষ্টে ক্লাস করলাম। ক্লাস শেষ হবার পর আদিবা আমাকে রেখেই একা চলে গেছে। আদিবার এই অবহেলায় খুবই কষ্ট হচ্ছে। আমি কলেজ থেকে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট করলাম, তারপরে হোটেলে চলে আসলাম। রবি আমার সাথে এমনটা করবে কখনো কল্পনা করিনি। শেষ পর্যন্ত রাব্বির কথা সত্যি হলো। সেদিন যদি ওর কথা বিশ্বাস করতাম তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। রবির চিন্তা ভাবনা এতটা খারাপ তা আগে বুঝতে পারিনি। বিকালে রাব্বির সাথে নদীর পাড়ে ঘুরতে গেলাম। কি ব্যাপার আদিবা, তোমার কি মন খারাপ? কখনো ভাবতেই পারি নাই আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটবে। কি হয়েছে? রবি যে এতটা খারাপ আগে জানা ছিল না। ওকে আমি আমার একজন ভালো বন্ধু মনে করতাম। ওর কত বড় সাহস তোমার সম্পর্কে বাজে কথা বলে। কি বলেছে? তোমাকে নাকি ও কোন মেয়ের সাথে দেখেছে, তোমরা নাকি একে অপরকে ভালোবাসো। কথাটা শুনে আমার এতটা রাগ হয়েছিল যে সাথে সাথে ওকে থাপ্পড় মেরেছি আর ওর সাথে বন্ধুত্ব শেষ করেছি। সেদিন তোমার কথা বিশ্বাস না করে অনেক বড় ভুল করে ফেলেছি। যা হবার হয়েছে, এটা নিয়ে আর চিন্তা করো না। তুমি যা করেছো ভালোই করেছো। ওই দিন তো আমার কথা বিশ্বাস করলে না, আর এখন নিজেই তো দেখলে। আমার আগেই সন্দেহ হয়েছিল ওকে দেখে। আমার মোটেও ভালো ছেলে মনে হয়নি। ও তোমার টাকা দেখে তোমার সাথে বন্ধুত্ব করেছে, তারপর তোমাকে ভালোবাসার ফাঁদে ফেলে সব সম্পত্তি ওর নামে করতে চেয়েছিল। ঠিকই বলেছ, কিন্তু ও আর সেই সুযোগ কখনো পাবে না। আচ্ছা, এখন এইসব কথা বাদ দাও, চলো আমরা সামনের দিকটাই যাই। হোটেলে এসে কাজ করতে লাগলাম। কাজ শেষ করে রাতে বাসায় আসলাম। বিছানায় শুয়ে শুয়ে ভাবছি, আবার আমি একা হয়ে গেলাম। আদিবাকে কি করে বোঝাবো যে রাব্বি ভালো ছেলে না?
আমার নাম্বারও ব্ল্যাক লিস্টে রেখেছে। ও রবির ভালোবাসায় অন্ধ হয়ে গেছে। একদিন আগেও কলেজের সবাই জানতো আমরা দুজন খুব ভালো বন্ধু, আর আজকে সেই আদিবাই আমাকে সবার সামনে থাপ্পড় মারল। এতটাই অন্ধভাবে কাউকে ভালোবাসা উচিত নয়। ও একবার পরীক্ষা করে দেখতে পারতো যে আমি সত্যি বলছি না মিথ্যা। কালকে কলেজে যাওয়ার পর আদিবাকে আবার বোঝাতে হবে, ও আমাকে যতই অপমান করুক না কেন, ওর সামনে আমাকে সত্যিটা তুলে ধরতেই হবে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়লাম, তারপর কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখলাম আদিবা ওর বান্ধবীদের সাথে কথা বলছে। আদিবা, তোর সাথে আমার কথা আছে। তোকে বলছি না তুই আর কখনো আমার সামনে আসবি না, আর কখনো আমার সাথে কথা বলবি না। তারপরও বেহায়ার মতো কেন আবার আমার কাছে আসলি? দেখ আদিবা, তুই আমাকে যা বলার বল, দয়া করে আমার কথাটা একবার বিশ্বাস কর। তুই ওর ভালোবাসায় অন্ধ হয়ে গেছিস, তাই এখন আমার কথা তোর বিশ্বাস হচ্ছে না। তুই একবার চিন্তা করে দেখ, আমি সত্যি বলছি না মিথ্যা। অনেক হয়েছে, আর একবারও রাব্বি সম্পর্কে বাজে কথা বলবি না। তোর কপাল ভালো যে আমি তোর মতো একটা ছেলের সাথে বন্ধুত্ব করেছিলাম, কিন্তু তুই আমার সেই বন্ধুত্বের সুযোগ নিলি। তোর কি মনে হয় রাব্বি সম্পর্কে এসব বললেই আমি রাব্বিকে ভুল বুঝবো, তারপর তোকে ভালোবাসবো? তোর কি মনে হয় আমি কিছু বুঝি না? তুই আমাকে ভালোবাসার ফাঁদে ফেলে আমার কাছ থেকে টাকা হাতিয়ে নিতে চাস। তোর সাথে বন্ধুত্ব করাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল, আর এখন তা বুঝতে পারছি। তুই আর কখনো আমার সামনে আসবি না। এই বলে আদিবা চলে যেতে লাগলো। তখনই আমি আদিবার হাত ধরে ওকে কিছু বলতে যাব, তার আগেই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? তুই কোন সাহসে আমার হাত ধরলি? আরে তোর তো মনে হয় জন্মেরই ঠিক নাই। তুই ভাবলি কি করে আমি তোকে ভালোবাসবো? তোকে করুণা করে তোর সাথে বন্ধুত্ব করছিলাম, কিন্তু তুই তার যোগ্য না। তোর মতো এতিম ছেলেকে কেউ কোনোদিন ভালোবাসবে না। চোখের পানি মুছে বলতে লাগলাম, এটা ঠিক যে আমি তোকে ভালোবাসি, কিন্তু এটা ঠিক না যে আমি তোর টাকার লোভে তোকে ভালোবাসি। তুই ঠিকই বলেছিস, আমার হয়তো জন্মেরই ঠিক নাই, তাই তো আমি জানি না যে কে আমার বাবা। তোর সাথে পরিচয় হবার আগ পর্যন্ত আমার জীবনে কখনো খুশি আসেনি। তুই ঠিকই বলেছিস যে আমি একটা এতিম ছেলে। তোর সাথে পরিচয় হবার পর আমি ভুলেই গেছিলাম যে আমি একটা এতিম ছেলে। আজকে তুই মনে করিয়ে দিয়ে ভালোই করেছিস। আজকের পর থেকে এই এতিম ছেলেটা তোকে আর বিরক্ত করবে না। তবে একটা কথা মনে রাখ, একদিন ঠিকই তুই আমার কথা বুঝবি। হয়তো তখন আমি থাকবো না। তারপর সেখান থেকে চলে এসে একটা বেঞ্চের উপর বসে আছি আর চোখের পানি ফেলতেছি। হঠাৎ করে সাকিব আমার কাছে এসেই, তোর সাহস কি করে হয় আদিবার হাত ধরার? এতদিন আদিবার জন্য তোকে কিছু বলতে পারি নাই। ভেবেই পাচ্ছি না যে তোর মতো ছেলের সাথে আদিবা কি করে বন্ধুত্ব করলো। যাক, অবশেষে আদিবা ওর ভুল বুঝতে পেরেছে। আজকে তোকে এমন মার মারবো যে আর কোনোদিন আদিবার পিছে পড়বি না। তারপর আমাকে অনেক মারলো, কোনো কিছুই বলতে পারি নাই। মুখ বুজে সব সহ্য করেছি। আমি তো আদিবার কোনো ক্ষতি করিনি, শুধু ওর সাহায্য করতে চাইছিলাম। কিন্তু তার প্রতিদান ও এইভাবে দিবে তা আমি কোনোদিনও ভাবতে পারি নাই। কোনো মতে বাসায় চলে আসলাম। বাসায় এসে শুয়ে পড়লাম। হাতে কোনো টাকাও নাই যে ডাক্তার দেখাবো। মারের কারণে জ্বর চলে আসলো, চোখ দুটো বন্ধ হয়ে আসছে, আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি আমি একটা বিছানায় শুয়ে আছি। তারপর পাশে তাকিয়ে দেখলাম যে পাশের বাসার বড় ভাই আছে। আমি চোখ খুলছি দেখেই বলতে লাগলো, তোর জ্ঞান ফিরেছে, আমি ডাক্তারকে নিয়ে আসি। তারপর বড় ভাই ডাক্তার নিয়ে আসলো। ডাক্তার আমাকে দেখার পর বলল, আর কোনো ভয় নেই, রোগী এখন বিপদমুক্ত। 2-3 দিন পর বাসায় নিয়ে যেতে পারবেন। এটা বলে ডাক্তার চলে গেল। তারপর আমি বড় ভাইকে বলতে লাগলাম, ভাই আমি হাসপাতালে কেন? আমার কি হয়েছিল? আর আমি এখানে এলামই বা কি করে? আমি তোর বাসার পাশ দিয়ে যাওয়ার সময় দেখি তোর রুমের দরজা খোলা। এই সময় সাধারণত তোর রুমের দরজা খোলা থাকে না, তাই ভাবলাম হয়তো কোনো চোর হবে। তাই রুমের কাছে গেলাম আর দেখলাম তুই বিছানার উপর শুয়ে আছিস। তোকে দেখে মনে হলো তুই অ্যাক্সিডেন্ট করেছিস। তারপর কাছে গিয়ে তোকে অনেক ডাকলাম, কিন্তু কোনো সাড়া শব্দ পেলাম না। তখন তোর গায়ে হাত দিলাম, তোর শরীর গরম ছিল অনেক। তারপর তোকে হাসপাতালে নিয়ে আসলাম, আর আজকে 2 দিন পর তোর জ্ঞান ফিরলো। বড় ভাইয়ের কাছ থেকে এসব শোনার পর আমি আমার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা মনে করতে লাগলাম। মনে করতেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তোর চোখে পানি কেন? কি হয়েছে আমাকে বল।
তারপর বড় ভাইকে আমার সাথে ঘটে যাওয়া সব কিছু বললাম। এত কিছু হয়েছে তোর সাথে, মন খারাপ করিস না। দেখবি একদিন ঠিকই আদিবা ওর ভুল বুঝতে পারবে, আর সেই দিন এসে ও তোর কাছে মাপ চাইবে। হয়তো সেই দিন আমি থাকবো না। ধুর, যত সব বাজে কথা। এখন একটু ঘুমা, তোর শরীর খুবই দুর্বল। আমি একটু বাসা থেকে আসি। আচ্ছা ভাই। তারপর শুয়ে শুয়ে ভাবতে থাকলাম, মানুষ বড়ই অদ্ভুত। একসময় আদিবা আমাকে বলেছিল আমি যেন আর কোনো দিন নিজেকে এতিম না বলি, কিন্তু সেই আদিবাই আমাকে এতিম বলে অপমান করলো। কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। কিছুক্ষণ পর ঘুম ভাঙলো, দেখলাম বড় ভাই আমার পাশে। যাকে আমার সব কিছু ভেবেছিলাম তার জন্যই আজকে আমার এই অবস্থা। অথচ আপনি আমার রক্তের কেউ নন, তারপরও আমার জন্য এত কিছু করেছেন। জানি না আপনার এই ঋণ আমি কিভাবে শোধ করব। অনেক বেশি কথা বলিস তুই। তোকে বলছি ঋণ শোধ করতে। তুই না, আমি তোর ঋণ কিভাবে শোধ করব জানি না। মানে? তুই ওই দিন যদি আমার বোনকে রক্ত না দিতি, তাহলে হয়তো তাকে বাঁচানো যেত না। তাছাড়া তোর মতো ছেলে আমি খুব কমই দেখছি। তোর জায়গায় যদি অন্য কোনো ছেলে থাকতো তাহলে হয়তো খারাপ হয়ে যেত, কিন্তু তুই ঠিক তার উল্টো। আমার বিশ্বাস একদিন তুই অনেক বড় হবি। 2 দিন হাসপাতালে থাকার পর আজকে রিলিজ দিল। এই 2 দিন বড় ভাই প্রায় সব সময়ই আমার পাশে ছিল। হাসপাতাল থেকে রিলিজ পেয়ে বাসায় চলে আসলাম। এখন অনেকটাই সুস্থ। বাসায় আসার পর রেস্ট নিয়ে হোটেলে গেলাম। অনেক দিন হোটেলে যাই না, জানি না ম্যানেজার কি বলবে। হোটেলে যাওয়ার পর আমাকে দেখেই ম্যানেজার বলল, তুমি এখানে কেন? স্যার আমি খুবই দুঃখিত এতদিন না আসার জন্য। আসলে আর কিছু বলতে হবে না। আমি কি তোমার কাছে কিছু জানতে চেয়েছি? এতদিন আসো নাই ভালো কথা, আর আসতেও হবে না। এই নাও তোমার পাওনা টাকা, আর এখান থেকে বিদায় হও। স্যার দয়া করে আমার সাথে এমনটা করবেন না। এই চাকরিটা আমার খুব প্রয়োজন। দয়া করে আমাকে চাকরি থেকে বহিষ্কার করবেন না। আপনি আমার কথাটা একবার শুনুন, তারপর যা সিদ্ধান্ত নেবেন। তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি যদি আর এক মুহূর্ত এখানে দাঁড়াও তাহলে আমি দারোয়ান ডাকতে বাধ্য হব। না স্যার, তার আর দরকার হবে না, আমি চলে যাচ্ছি। তারপর সেখান থেকে চলে আসলাম। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি, অবহেলিত জীবনটা এত কম সময়ে ইতি ঘটাবে তা ভাবতে পারিনি। জীবন সংগ্রামে বাঁচতে অনেক যুদ্ধ করেছি। আমি যত উপরে উঠছি মানুষ আমাকে তত নিচের দিকে টেনে নিচ্ছে। জীবনে কখনো কারো ভালোবাসা পাইনি। প্রথমবার কেউ একজন আমার সঙ্গ দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেও আমাকে ছেড়ে চলে গেছে। আদিবা ঠিকই বলেছে, আমার হয়তো জন্মেরই ঠিক নেই, তাই তো জানি না কে আমার বাবা মা। আজকে যদি এই রাস্তায় আমার মৃত্যু হয় তাহলে হয়তো আমার লাশটাও দাফন হবে না। এই দুনিয়া বড়ই অদ্ভুত। তবে একটা ইচ্ছা মনে হয় অপূর্ণই থেকে যাবে। যদি আমার পরিচয়টা একবার জানতে পারতাম তাহলে আর কোনো কষ্ট থাকতো না। তাহলে আর কেউ বলতে পারতো না যে আমার জন্মের ঠিক নেই। শেষবারের মতো এই পৃথিবীটাকে দেখে নিচ্ছে। আত্মহত্যা করতে যাব, তখনই শুনতে পেলাম, এই আপনাকে বলছি না আর বিরক্ত করবেন না। বারবার এসে একই কথা জিজ্ঞেস করছেন। বারবার জিজ্ঞেস করলে কি জামাটার দাম কমে যাবে? যেটা কিনতে পারবেন না সেটা নিয়ে পড়ে আছেন কেন? কোথা থেকে যে আসে এসব মহিলা? আমি পাশে দোকানের দিকে তাকিয়ে দেখলাম দোকানদার একটা মহিলাকে এই কথাগুলো বলছে। আমি দোকানদারকে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? দেখেন ভাই, এই জামাটার দাম 800 টাকা, আর এই মহিলা বারবার এসে বলছে তাকে 400 টাকাই দিতে। আপনি বলেন ভাই, 800 টাকার জামা 400 টাকায় কিভাবে দিব? তারপর আমি সেই মহিলাকে জিজ্ঞেস করলাম, আপনি এই জামাটা দিয়ে কি করবেন? বাবা, এই জামাটা আমার মেয়ের জন্য কিনতে চেয়েছিলাম। আমার মেয়েটা ক্লাস 8-এ পড়ে। অনেক কষ্ট করে মানুষের বাসায় কাজ করে ওর লেখাপড়া করাই। আমার মেয়েটা আজকে 3 দিন ধরে অসুস্থ। টাকার অভাবে ডাক্তার দেখাতে পারি নাই। আজকে মেয়েটা আমার কাছে নতুন জামা চেয়েছে। কোনো দিন ওকে নতুন জামা কিনে দিতে পারি নাই। ও খুবই অসুস্থ। হয়তো চিকিৎসার অভাবে আর বেশি দিন ওকে বাঁচাতে পারবো না। তাই ওর এই ইচ্ছাটা পূরণ করতে চেয়েছিলাম। আর সকাল থেকে ভিক্ষা করে এই 400 টাকা পেয়েছি। এগুলো বলেই কান্নায় ভেঙে পড়লেন উনি। ওনার কথা শুনে আমারও চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তারপর নিজের টাকা দিয়ে ওই জামাটা কিনে মহিলাকে বললাম, এই নিন, আর চলেন, আপনার মেয়েকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তুমি কেন নিজের টাকা দিয়ে জামাটা কিনছো আর আমার মেয়েকে ডাক্তারও দেখাবা? এই দুনিয়ায় আমার কেউ নেই।
আমি জানি না কে আমার বাবা মা। আমি একটু আগে আত্মহত্যা করতাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে তা করতে দেয়নি। হয়তো উনি আমাকে একটা পরিবার দিতে চেয়েছিলেন। এখন আমি বাঁচবো আমার মা আর বোনের জন্য বাঁচবো। আজ থেকে আপনি আমার মা আর আপনার মেয়ে আমার বোন। কিন্তু বাবা, তুমি কেন আত্মহত্যা করতে যাচ্ছিলে? তারপর তাকে আমার জীবনে সব কিছু বললাম। কেঁদো না বাবা, দেখবা সব ঠিক হয়ে যাবে। তারপর তার বাসায় গেলাম, তার মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। 3 দিন পর আজকে সুস্থ হলো। আমাকে দেখেই বলতে লাগলো, মা, উনি কে? আজ থেকে আমি তোমার বড় ভাই। তোমার নাম কি? জান্নাত। কিন্তু তুমি আমার বড় ভাই কি করে হলে? তারপর মা জান্নাতকে সবকিছু খুলে বলল। জানো ভাইয়া, আমার সাথে না কেউ ভালো ব্যবহার করে না। স্কুলে সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে। তখন ভাবতাম যদি আমার একটা বড় ভাই থাকতো তাহলে কেউ আমার সাথে খারাপ ব্যবহার করতে পারতো না। আমি জান্নাতকে জড়িয়ে ধরে বললাম, এখন থেকে কেউ তোর সাথে খারাপ ব্যবহার করতে পারবে না, কারণ এখন তোর ভাই আছে। জান্নাত আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। জান্নাত সুস্থ হলে ওকে আর মাকে নিয়ে হাসপাতাল থেকে আমার বাসায় নিয়ে গেলাম। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো তিনি আমাকে একটা পরিবার দিতে চেয়েছিলেন, তাই হয়তো আমাকে জীবিত রেখেছেন। কিন্তু আরেকটা জিনিস ভেবে খুবই চিন্তা হচ্ছে, সেটা হলো কিভাবে পরিবারের খরচ চালাবো। বাসার সামনে বসে এগুলো ভাবছি, তখনই বড় ভাই বলল। রবি, তোর বাসায় এরা কারা? বড় ভাইকে সবকিছু খুলে বললাম। ভালোই হয়েছে, তুই একটা পরিবার পেলি। তা তোকে এত চিন্তিত লাগছে কেন? হাসপাতালে থাকার কারণে তো হোটেলে যেতেই পারি নাই, তাই চাকরিটা চলে গেছে। এখন ভাবছি কিভাবে খরচ চালাবো। এত ভাবতে হবে না, তোর তো হোটেলে কাজ করার অভিজ্ঞতা আছে। আমি তোকে অন্য একটা হোটেলে কাজ দিয়ে দিব। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার এই ঋণ আমি হয়তো কোনো দিনও শোধ করতে পারবো না। আপনি না থাকলে হয়তো আমি এতদিনে বেঁচেই থাকতাম না। আর কখনো এই কথা বলবি না। আর সন্ধ্যার সময় রেডি থাকিস, তোকে নিয়ে সেই কাজের জন্য যাব। আচ্ছা ভাই। তারপর বাসায় গিয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে জান্নাতকে নিয়ে বাসার কাছে একটা স্কুলে গেলাম। ওকে সেখানে ভর্তি করিয়ে দিলাম। দুপুরে বাসায় এসে ফ্রেশ হয়ে সবাই মিলে খেতে বসলাম। খাওয়া দাওয়ার পর একটু ঘুমালাম। সন্ধ্যায় বড় ভাইয়ের সাথে তার পরিচিত একটা হোটেলে গেলাম। বড় ভাই হোটেলে ম্যানেজারের সাথে কথা বলছে। কিছুক্ষণ পর আমাকে ডাকলো। আমাকে জিজ্ঞেস করলো যে আমি কোন সময় থেকে কাজ করতে পারবো। আগের হোটেলে যে সময় করতাম ওই সময়ের কথাই বললাম। তারা কালকে থেকে কাজে যোগ দিতে বলল। তারপর সেখান থেকে বাসায় চলে আসলাম। রাতে শুয়ে শুয়ে ভাবছি সব কিছু যে এত সহজে হয়ে যাবে তা ভাবতে পারি নাই। বড় ভাই আমার জন্য যা করেছে হয়তো আপনজনরাও তা করতো না। উনি খুবই ভালো একজন মানুষ। এতদিন ভাবতাম এই দুনিয়ায় আমি একা, কিন্তু এখন আমি খুবই খুশি, কারণ আমার মা আছে, জান্নাতের মতো একটা বোন আছে। এখন থেকে আর নিজেকে কখনো একা মনে হবে না। শুধু একটা জিনিসই অপূর্ণ থেকে গেল, সেটা হলো আদিবা। আমি তোর ভালো চেয়েছিলাম, কিন্তু ও আমাকে ভুল বুঝলো, আমাকে অনেক অপমান করলো। যেদিন রাব্বি সত্যিটা ও জানতে পারবে সেদিন হয়তো ওর আমাকে মনে পড়বে। হয়তো ওর সাথে বন্ধুত্ব করাই আমার উচিত হয়নি। যদি ওর সাথে বন্ধুত্ব না করতাম তাহলে হয়তো ওর মায়ায় পড়তাম না, আর এখন কষ্টও পেতাম না। আমার ভালোবাসাটা শুধুই একতরফা, কারণ এই ভালোবাসা হয়তো কখনো পূর্ণতা পাবে না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে জান্নাতকে নিয়ে স্কুলে গেলাম। ওকে স্কুলে রেখে আমি কলেজে গেলাম। অনেকদিন পর কলেজে যাচ্ছি। কলেজে যাওয়ার পর একটা বেঞ্চের উপর একা একা বসে আছি, কারণ এখনো ক্লাসের সময় হয়নি। আগে হলে আমার সাথে আদিবা বসে থাকতো, কিন্তু এখন আর তা সম্ভব নয়। দূর থেকে দেখলাম আদিবা ওর বন্ধুদের সাথে কথা বলছে। আদিবা আমাকে দেখেনি, কারণ আমি এমনভাবে আছি যাতে আদিবার চোখ আমার উপর না পড়ে। ও আমাকে বলেছিল আমার মুখ যাতে ওর দেখতে না হয়, তাই যতটা সম্ভব ওর থেকে দূরে থাকতে হবে। একটু আগে ভুলবশত ওর দিকে চোখ পড়েছে। না, আর কখনো বেহায়ের মতো ওর দিকে তাকানো যাবে না। এসব ভাবছি, তখনই পেছন থেকে কে যেন বলল, তুই লুকিয়ে লুকিয়ে আদিবাকে দেখছিস কেন? পিছনে তাকিয়ে দেখলাম সাকিব আমাকে বলছে। আমি ইচ্ছে করে তাকাইনি, হঠাৎ করেই চোখ পড়ে গেছে। এতদিন আদিবার জন্য তোকে কিছু বলতে পারি নাই। ওর সাথে থেকে খুবই তো ভাবনীতি। তা এখন কোথায় গেল তোর সেই ভাব? কিছু বললাম না, মাথা নিচু করে আছি। কিরে, কথা বলছিস না কেন? ক্লাসের সময় হয়ে গেছে, আমি যাই।
আরে দাঁড়া, এত তারা কিসের? তার আগে আমাদের একটা কাজ করে দিয়ে যা। কি কাজ? আমাদের জন্য সিগারেট নিয়ে আয়। সরি, আমি আনতে পারবো না, অন্য কিছু করতে বলেন। তুই পারবি না? তোর বাপ পারবে। ওই দিনের মারের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলি? তুই যদি সিগারেট আনতে না যাস তাহলে তোর এমন অবস্থা করব তা তুই ভাবতেও পারবি না। তারপর বাধ্য হয়ে সিগারেট আনতে গেলাম, কিন্তু আরও একটা সমস্যা বেঁধে গেল। সেটা হলো সিগারেট আনতে গেলে আদিবাদের সামনে দিয়ে যেতে হবে। বাধ্য হয়ে নিচের দিকে তাকিয়ে হেঁটে গেলাম যাতে আদিবাকে না দেখতে হয়। তারপর সিগারেট নিয়ে সাকিবের কাছে দিয়ে আমি ক্লাসে চলে গেলাম। দেখেছিস কত বড় সাহস, কলেজ ক্যাম্পাসে হাতে সিগারেট নিয়ে ঘুরে। মিম, তুই এসব ফালতু ছেলের কথা বাদ দে তো। ওর মতো ছেলেরা এছাড়া আর কি বা করতে পারে? তা ঠিক বলেছিস, ওকে দেখে অনেক ভদ্র ছেলে মনে হলেও ও একটা ফালতু ছেলে। তুই এরকম একটা ছেলের সাথে যে কি করে এতদিন বন্ধুত্ব করলি আমি তাই ভেবে পাচ্ছি না। আগে কি করেছি তা নিয়ে ভাবলে চলবে না, সামনে কি করব তা নিয়ে ভাবতে হবে। তুই ওর কথা বাদ দে তো, অন্য কিছু বল। আচ্ছা বাদ দিলাম, এখন বল রাব্বি ভাইয়ের সাথে তোর রিলেশন কেমন চলছে? ভালোই চলছে। সে হলো মহাব্যস্ত মানুষ, তাই আজকাল আমাকে তেমন সময় দিতে পারে না। দেখিস পাখি যেন আবার খাঁচা ছেড়ে চলে না যায়। ধুর, কি যে বলিস না তুই। আরে মজা করলাম, রাব্বি ভাইয়া আর যাই হোক রবির মতো না। কোথায় ওই ফালতু ছেলেটা আর কোথায় রাব্বি? কার সাথে যে তুই কার তুলনা করিস? আচ্ছা বাদ দে, এখন চল ক্লাসে যাই। চল। ক্লাসে এসে সবার পিছনের বেঞ্চে বসে পড়লাম। আদিবার সাথে যখন বন্ধুত্ব ছিল তখন ওর সাথেই সামনের বেঞ্চে বসতাম, তখন কেউ আমার সাথে খারাপ ব্যবহার করতো না। আর এখন আদিবার সাথে বন্ধুত্ব নাই, আর সবার ভালো ব্যবহারও শেষ। সামনের বেঞ্চে আমার জায়গা হয় না, তাই পিছনের বেঞ্চে বসতে হয়। ক্লাস শেষ করে জান্নাতকে ওর স্কুল থেকে নিয়ে বাসায় চলে গেলাম। ফ্রেশ হয়ে কিছু খেয়ে রেস্ট নিলাম, তারপর হোটেলে গেলাম। নতুন হোটেলের ম্যানেজার অনেক ভালো, তিনি আমাকে অনেক ভালো জানেন। আর এখানে কাজ করেও অনেক আনন্দ পাচ্ছি, যা আগের হোটেলে পেতাম না। ধুর, কিছু ভালো লাগছে না। এই রাব্বিটা না মনে হয় সারাদিন ব্যস্ত থাকে। এখন একবার ফোন দিয়ে দেখি। কেমন আছো বাবু? ভালো না। কেন, কি হয়েছে? তুমি আগের মতো আর আমার সাথে কথা বলো না, আমায় সময় দাও না। সরি বাবু, আসলে ইদানিং খুবই ব্যস্ত থাকে তো তাই। এখন থেকে আবার তোমাকে আগের মতন সময় দেব, রাগ করো না বাবু প্লিজ। আচ্ছা, মনে থাকে যেন। কালকে সকালে নদীর পাড়ে ঘুরতে যাব আমরা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখন ঘুমাও বাবু, গুড নাইট। গুড নাইট। রাব্বির সাথে কথা বলার পর এখন অনেক ভালো লাগছে, এখন শান্তিতে ঘুমাতে পারবো। হঠাৎ একটা জিনিস মনে পড়ে গেল, সেটা হলো শাড়ি। রবি আমার জন্মদিনে আমাকে একটা শাড়ি দিয়েছিল। না, ওর কোনো কিছুই আমার কাছে রাখা সম্ভব না। কালকে আগে কলেজে যেতে হবে, তারপর ওকে শাড়িটা দিয়ে রাব্বির সাথে ঘুরতে যাব। তার আগে রাব্বিকে আগে বলে নেই, আমাকে আগে কলেজে যেতে হবে। রাব্বির নাম্বারে ফোন দিলাম, কিন্তু ওয়েটিং। আবার দিলাম, তাও ওয়েটিং। কিছুক্ষণ পর রাব্বি কল দিল। সরি বাবু, আসলে এক বন্ধুর সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছিলাম। ও, তা কিসের জন্য কল দিলাম? আসলে কালকে আমাকে আগে কলেজে যেতে হবে, তারপর কলেজ থেকে তোমার সাথে যাব। আচ্ছা, আমি তোমাকে কলেজ থেকে এসে নিয়ে যাব। আচ্ছা। অনেক রাত হয়ে গেছে, এখনো বাসায় যেতে পারিনি। জানি মা আর জান্নাত কত চিন্তা করছে। মোবাইলও তো নাই কারো কাছে যে ফোন দিব। আমার কাছে যে মোবাইলটা ছিল ওটা তো আদিবার, ওর সাথে যখন বন্ধুত্ব ছিল তখন ও আমাকে দিয়েছিল, আর এখন তো বন্ধুত্ব নাই, তাই এখন আর ব্যবহার করি না। প্যাকেটে ভরে যত্ন সহকারে রেখে দিয়েছি। ওকে দিয়ে দিতাম, কিন্তু ও তো আমাকে ওর সামনে যেতে নিষেধ করেছে, তাই আর দেওয়া হয়নি। কোনো একদিন সময় সুযোগ পেলে দিয়ে দিব। বাসায় চলে আসলাম। আসার পরই মা বলল, আজকে এত দেরি হলো কেন বাবা? আজকে হোটেলে কাজের চাপ অনেক বেশি ছিল, তাই আসতে দেরি হয়েছে। তা তোমরা খেয়েছো? তোকে ছাড়া কি করে খায় বাবা? জান্নাত তো খাইনি। না। শুধু শুধু এত রাত পর্যন্ত না খেয়ে থাকলে কেন? তোমাদের কত কষ্ট হয়েছে।
তুমি অসুস্থ জান্নাত তো ছোট মানুষ, আর কখনো এমন করবে না। তুমি যাই বলো না কেন ভাইয়া, আমি তোমাকে ছাড়া কখনো খাবো না। হয়েছে, আপনার আর পাকনামি করতে হবে না। এখন সবাই মিলে ভাত খাবো, তারপর খেয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে জান্নাতকে নিয়ে বেরিয়ে পড়লাম। ও একটা জিনিসই তো নেওয়া হয়নি। তাড়াতাড়ি করে মোবাইলটা ব্যাগের ভিতরে ভরে নিলাম। প্রতিদিনই মোবাইলটা নিয়ে যাই, যখন সুযোগ পাবো তখনই দিয়ে দিব। তারপর জান্নাতকে ওর স্কুলে নামিয়ে দিয়ে আমি কলেজে চলে আসলাম। একটা বেঞ্চের উপর বসে আছি, হঠাৎ পেছন থেকে আদিবার কণ্ঠের মতো কিছু শুনতে পেলাম। তাকিয়ে দেখলাম আদিবা আমাকে ডাকছে, আর ওর হাতে একটা প্যাকেটটা আমার হাতে দিয়ে বলতে লাগলো, এটা তোর দেওয়া সেই শাড়িটা। আমি চাই না তোর কিছু আমার কাছে থাকুক। এতদিন মনে ছিল না, তাই দিতে পারিনি। তারপর আমিও ব্যাগ থেকে মোবাইলটা বের করে ওকে দিয়ে দিলাম। আমার মতো রাস্তার ছেলের হাতে এটা শোভা পায় না। আপনার মোবাইল আপনার কাছে রাখুন। আপনার সামনে যেতে নিষেধ করেছিলেন, তাই এতদিন দেওয়া হয় নাই। ভালো করেছিস, দিয়েছিস। সব জিনিস সবার জন্য না। এই বলে আদিবা চলে গেল। রাব্বিকে ফোন দিয়ে আসতে বললাম। ও আসার পর নদীর পাড়ে ঘুরতে গেলাম। নদীর পাশেই একটা পার্ক আছে, খুবই সুন্দর। পার্কের একটা বেঞ্চের উপর বসে দুজনে গল্প করছি। আচ্ছা বাবু, তুমি আমাকে ভালোবাসো তো? এইটা কি ধরনের প্রশ্ন রাব্বি? আরে রাগ করো কেন? আমি তো শুধু এমনিতেই জিজ্ঞেস করলাম। আমি যদি কিছু বলি তুমি রাগ করবে না তো? রাগ কেন করব? আচ্ছা, আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি দেবে? দেওয়ার চেষ্টা করব। বলো কি চাও? আমি তোমার সাথে রুম ডেট করতে চাই। কি বলছো তুমি এসব? তোমার মাথা ঠিক আছে তো? তুমি এভাবে রিয়েক্ট করছো কেন? এটা তো আজকালকার যুগে কমন ব্যাপার, সবাই এটা করে। সবাই করে, তার মানে এটা নয় যে আমাদেরও করতে হবে। আর বিয়ের আগে আমি কখনো এসব করতে পারবো না। বিয়ে তো আমরা করবই, তাহলে করলে সমস্যা কি? আমরা বিয়ে করব, কিন্তু এখনো করিনি। দেখো আদিবা, আমার সব ফ্রেন্ডের রিলেশন করে, আর ওরা ওদের গার্লফ্রেন্ডের সাথে রুম ডেটও করেছে। আর সবাই এটা করে, আজকালকার রিলেশনই এমন। তার মানে তুমি আমার সাথে রুম ডেট করে তোমার ফ্রেন্ডদের এটা বোঝাতে চাও যে তুমি আমার সাথে রুম ডেট করেছো? আর আজকালকার রিলেশন কেমন তা জানার প্রয়োজন বোধ আমি করছি না। আমি সেটা বোঝাতে চাইনি, আমি তো শুধু তোমাকে এটা বোঝাতে চাইছি যে এরকমটা এখন সচরাচরই হয়ে থাকে। আমি এটা ভেবে পাচ্ছি না যে তুমি এরকম নিচু চিন্তা ভাবনা কি করে করতে পারো। আমি এ বিষয়ে তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না। আমি চললাম। রাগ করেই সেখান থেকে চলে আসলাম। এতটা রাগ হয়েছে রাব্বের উপর তা বলার মতো না। ও কি করে আমায় এমন প্রস্তাব দিতে পারে আমি সেটাই ভেবে পাচ্ছি না। বাসায় চলে আসলাম। কিছুই ভালো লাগছে না। দুপুরে না খেয়েই শুয়ে পড়লাম। বিকালে মিম ফোন দিল। আজকে কলেজে আসলি না কেন? রাব্বির সাথে ঘুরতে গিয়েছিলাম। তোর কণ্ঠ এমন লাগছে কেন? রাব্বি ভাইয়ের সাথে কি কিছু হয়েছে? না, ভালো লাগছে না, পরে কথা বলবো। আচ্ছা, আমি তোর বাসায় আসছি। ফোনে কথা বলেও ভালো লাগছিল না। পার্কে থেকে আসার পর রাব্বি আমাকে অনেক কল মেসেজ দিয়েছিল, কিন্তু আমি রাগের কারণে রিপ্লাই দিই নাই। কিছুক্ষণ পর মিম আসলে ওর সাথে ছাদে গেলাম। এখন আমাকে বল তো, তোর কি হয়েছে? আন্টির কাছে শুনলাম এখনো পর্যন্ত নাকি কিছু খাসনি। রাব্বির উপরে রাগ করেছি। কেন, কি হয়েছে? ও আজকে পার্কে আমাকে রুম ডেট করতে অফার করেছিল। কি? তা তুই কি বললি? ওর সাথে ঝগড়া করে চলে এসেছি। তা এর সাথে ভাত না খাওয়ার কি সম্পর্ক? আমার কিছুই ভালো লাগছিল না। আমি ভেবে পাচ্ছি না ও এমনটা কি করে বলতে পারলো। আমিও ভেবে পাচ্ছি না যে রাব্বি ভাইয়া এটা কি করে বলতে পারলো। তারপর মিমের সাথে আরো কিছুক্ষণ কথা বললাম। হোটেলে এসে কাজ করতেছিলাম, হঠাৎই শুনতে পেলাম, আমি আর তোমাকে সহ্য করতে পারছি না, আমাদের উচিত আলাদা হয়ে যাওয়া। আমিও এটাই চাই। তোমার মতো মেয়ের সাথে রিলেশন চালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না। এখন তো সব দোষ আমার, তুমি তো ধোয়া তুলসী পাতা, সব সমস্যার মূলে তুমি।
সব দোষ আমার উপর চাপিয়ে দিয়ে নিজে সাধু সেজেছ? তুমি তোমার ছেলে বন্ধুদের সাথে এত মেলামেশা না করলে তো আর সমস্যা হতো না। ওরা শুধুই আমার বন্ধু, এর থেকে বেশি কিছু না। আর তুমি একটু আমাকে বলবে যে তুমি কোনোদিন আমার সাথে দেখা করতে ঠিক সময় এসেছো? রাতে ফোন দিলে ওয়েটিং, এমনকি আজকে আমার এখানে এসে তোমার জন্য ওয়েট করতে হয়েছে। আমি আমার বন্ধুদের সাথে কথা বলি, আর আমার একটু ঘুমের সমস্যা, তাই ঠিক টাইমে উঠতে পারি না। আর তোমার সাথে রিলেশন হওয়ার পর আমার নিজের জীবনের স্বাধীনতা চলে গেছে। আমি কখন কি করব না করব সব তুমি ঠিক করে দাও। কখন খাবো তাও তুমি ঠিক করে দাও। এমনকি আমি কি শার্ট প্যান্ট পরবো তাও তুমি ঠিক করে দাও। নিজের কাছে মনে হয় আমি যেন ছোট বাচ্চা। আমি তোমাকে ভালোবাসি বিধায় এটা করি, আর তোমার সাথে রিলেশন চালিয়ে যাওয়া আমার পক্ষে অসম্ভব। তাই আমাদের উচিত আলাদা হয়ে যাওয়া। আমিও তাই চাই। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার কথা শুনলাম। ভাইয়া যদি কিছু মনে না করেন, আমি কি আপনাদের মাঝে কিছু বলতে পারি? বলুন। আচ্ছা, আপনারা দুজন কি একে অপরকে ভালোবাসতেন? অবশ্যই বাসতাম। আমার মনে হয় আপনাদের কারোর মধ্যেই প্রকৃত ভালোবাসা ছিল না। আপনার এরকম কেন মনে হলো? দেখুন, ভালোবাসার মানে পাওয়া না, ভালোবাসার মানে হলো একে অপরকে স্যাক্রিফাইস করা। কিন্তু আপনারা দুজনে কেবল নিজেদের দিকটাই ভেবেছেন। আপনি ভেবেছেন আপনার বয়ফ্রেন্ড আপনার কথা মতো চলুক, আর আপনি ভেবেছেন আপনার গার্লফ্রেন্ড আপনার সব কথা মেনে চলুক। কিন্তু কখনো কি দুজনে একে অপরের ইচ্ছা অনিচ্ছা জানতে চেয়েছেন? একজন আরেকজনকে বুঝতে চেষ্টা করেছেন? তা আপনারা করেননি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন একজন আরেকজনকে কতটা স্যাক্রিফাইস করলেন, তার মাধ্যমে ভালোবাসা ফুটে ওঠে। সত্যি ভাইয়া, আপনি আমাদের চোখ খুলে দিলেন। আমরা কখনো এভাবে ভেবে দেখিনি। এখন থেকে আমরা একজন আরেকজনের ইচ্ছাকে গুরুত্ব দিব। নিজেদের ভুলগুলি শুধরে নিয়ে নতুনভাবে শুরু করব। শুভকামনা আপনাদের জন্য। আচ্ছা ভাইয়া, যদি কিছু মনে না করেন আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি? মনে করার কি আছে, করুন। আপনার গার্লফ্রেন্ড আছে? না, একজনকে ভালোবাসতাম, কিন্তু সেটা একতরফা। সে অন্য কাউকে ভালোবাসে। একটা কথা জোর দিয়ে বলতে পারি, ওই মেয়ে জীবনে অনেক বড় ভুল করলো। হয়তো এর জন্য সে সারা জীবন পস্তাবে। কিন্তু আমি তা চাই না। সত্যি ভাইয়া, আপনার মতো মানুষ হয় না। চলে ভাইয়া, ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। তারপর তারা চলে গেল। খুবই খুশি যে দুটো ভাঙা হৃদয়কে মিলিয়ে দিতে পারলাম। রাতে শুয়ে আছি, রাব্বি অনেকগুলা কল দিল, কিন্তু আমি ধরলাম না। তারপর মেসেজ দিল। শেষবারের মতো কলটা ধরো প্লিজ। বলো। আমি খুবই দুঃখিত আদিবা, আমার তোমাকে তখন ওটা বলা উচিত হয়নি। দয়া করে আমাকে মাফ করে দাও, আমি খুবই লজ্জিত। জানো, তোমার উপরে আমার ভীষণ রাগ হয়েছিল তখন। আমি তোমাকে অনেক ভালোবাসি রাব্বি। চলো না, আমরা বিয়ে করে ফেলি। আমার বাবা মা অবশ্যই মেনে নেবেন। তাদের কাছে আমার সুখই সব। শান্ত হও আদিবা, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো। এত কথা ফোনে বলা যাবে না। কালকে তুমি আমার সাথে দেখা করো নদীর পাড়ে। আচ্ছা, ঠিক আছে। গুড নাইট। ওকে, গুড নাইট। রাতে শুয়ে আছি, তখনই রেস্টুরেন্টের মেয়েটার কথা মনে পড়ে গেল। মেয়েটা আদিবাকে নিয়ে যা বলেছিল, হয়তো তা কখনো সত্যি হবে না। কারণ আদিবা আমাকে কোনো দিনও ভালোবাসবে না। ও রাব্বিকে অনেক ভালোবাসে। জানি না রাব্বি ওকে ভালোবাসে কি না, কিন্তু আমি চাই আদিবা সুখে থাকুক। ওকে ভুলে যেতে চাই। কারণ ওর সাথে যখন আমার পরিচয় হয়েছিল তখন আমার কেউ ছিল না, কিন্তু এখন আমার একটা পরিবার হয়েছে। আমাকে তাদের দেখভাল করতে হবে। শুধু শুধু ওর কথা ভেবে বসে থাকলে চলবে না। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খেলাম। তারপর রাব্বিকে ফোন দিয়ে বেরিয়ে পড়লাম। পার্কে গিয়ে রাব্বির জন্য অপেক্ষা করতেছি। কিছুক্ষণ পর রাব্বিও চলে আসলো। সরি, আমার একটু দেরি হয়ে গেল। আরে কোনো সমস্যা নেই, চলো দুজনে হাঁটি। আমি তোমার সাথে জরুরি কিছু কথা বলতে এখানে এসেছি। আচ্ছা বলো। আমি তোমাকে ভালোবাসি না আদিবা। কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে তো? আমি যা বলছি ভেবেই বলছি। আসলে তোমার সাথে রিলেশনে যাওয়ার আগে আমার আরও একটা রিলেশন ছিল। ওর নাম লাবণী। আমাদের পরিবারেও মেনে নিয়েছিল।
তারা আমাদের বিয়েও ঠিক করেছিল, কিন্তু হঠাৎই একটা ভুল বোঝাবুঝির কারণে আমাদের সম্পর্কটা ভেঙে যায়। তারপর আমি খুবই ডিপ্রেশনে ভুগি। আমার কিছুই ভালো লাগতো না তখন, আমার অবস্থা খুবই খারাপ হচ্ছিল। তারপর হঠাৎ একদিন আমি তোমাকে দেখি, তুমি তোমার বান্ধবীর সাথে হেসে হেসে কথা বলছিলে। কেন জানি না আমার খুবই ভালো লাগছিল তোমার হাসিটা। তুমি যতক্ষণ কথা বলছিলে ততক্ষণ আমি তোমার দিকে তাকিয়েছিলাম। এমনিতেই লাবণীর সাথে ব্রেকআপ হবার পর আমি ভীষণ হতাশ হয়ে পড়েছিলাম। তারপর তোমাকে প্রপোজ করি আর তুমিও রাজি হয়ে গেলে, কিন্তু আমি তোমাকে মন থেকে মেনে নিতে পারছিলাম না, কারণ আমি লাবণীকে অনেক ভালোবেসেছিলাম। প্রথম তোমাকে অনেক ভালো লাগতো, তাই তো তোমাকে রবির সাথে মিশতে বারণ করেছিলাম। কিন্তু হঠাৎ একদিন লাবণী আমাকে ফোন করে, ও আমাকে সরি বলে আর আবার আমার জীবনে ফিরে আসতে চাইলো। আসলে ওর সাথে ব্রেকআপ হওয়ার জন্য শুধু ও দায়ী ছিল না, আমিও সমানভাবে দোষী ছিলাম। তাই ওকে মেনে নিয়েছিলাম। আর আমাদের দুই পরিবারও আমাদের এক হওয়াতে অনেক খুশি, কারণ তারা চাইতো আমরা যাতে একসাথে থাকি। ওর বাবা আর আমার বাবা বন্ধু ছিলেন, তাই তারা চাইতো আমরা যাতে একে অপরের সাথে থাকি। আর ওই দিন রেস্টুরেন্টে আমি লাবণীর সাথেই কথা বলছিলাম। রবি তোমাকে যা বলেছে তা সবই সত্যি, কিন্তু তুমি রবির সাথে যা করেছিলে তা যখন আমার কাছে এসে বললে, আমি তখন অনেক অবাক হয়েছিলাম। এটা ভেবে যে তুমি আমাকে এতটা বিশ্বাস করো, আমি খুবই চিন্তায় পড়ে গেলাম। লাবণীকেও তোমার কথা বলি নাই, ও জানতে পারলে হয়তো আবার আমাকে ছেড়ে চলে যাবে। আর তুমিও আমাকে অনেক ভালোবাসো, ভেবে পাচ্ছিলাম না কিভাবে তোমার সাথে ব্রেকআপ করব। তাই এই রুম ডেটের প্ল্যানটা করি, কিন্তু পরে বুঝতে পারলাম এসব বাদ দিয়ে তোমাকে সরাসরি বলি। আর আমাকে পারলে মাফ করে দিও। হয়তো আজকের পর তোমার সাথে আমার আর কথা হবে না। কি পেয়েছো আমাকে? খেলার পুতুল? যখন যা মন চাইবে তখন তাই করবে? আমার লাইফের ফার্স্ট ক্রাশ ছিলে তুমি। তুমি আমাকে প্রপোজ করার আগে থেকে আমি তোমাকে দেখেছি, তাই তো তোমার প্রপোজে রাজি হয়ে গেলাম। অনেক বিশ্বাস করতাম তোমাকে, আর তুমি আমাকে এভাবে ধোঁকা দিলে। আমাকে আরো আগে বলতে পারতে, তা না করে দিনের পর দিন আমাকে ধোঁকা দিয়ে গেছো। যখন রবির সাথে এত কিছু করলাম তখনও তো বলতে পারতে, কিন্তু তুমি বলনি। আমি ভীষণ চিন্তায় ছিলাম যে তুমি কিভাবে নেবে বিষয়টা, তা ভেবে আমি খুবই দুঃখিত। তোর কোনো অধিকার নাই আমার হাত ধরার। এতই যখন লাবণীকে ভালোবাসতি, তাহলে আমার সাথে প্রেম কেন করেছিলি? তোদের মতো ছেলেরা প্রেমটাকে খুবই সস্তা জিনিস ভাবিস। এটা ভেবেই খুব কষ্ট হচ্ছে যে আমি একটা ধোঁকাবাজির উপর ক্রাশ খেয়েছিলাম। চলে আসলাম পার্ক থেকে, খুবই কষ্ট লাগছে। কোনোভাবে বাসায় চলে আসলাম। বাসায় এসেই দরজা বন্ধ করে শুয়ে শুয়ে কাঁদতে লাগলাম। রবির সাথে করা অন্যায়গুলো মনে পড়তে লাগলো। আমি ওকে বলেছিলাম জীবনে আর কখনো নিজেকে এতিম না বলতে, আর সেই আমি ওকে এতিম বলে অপমান করেছিলাম। আমি খুবই খারাপ একটা মেয়ে, তাই তো ওর বাবা মা সম্পর্কে বাজে কথা বলেছিলাম। ও হয়তো আমাকে কোনোদিনও মাফ করবে না। নিজেকে খুবই নিকৃষ্ট মনে হচ্ছে। কাঁদতে কাঁদতেই শুয়ে পড়লাম। যখন ঘুম ভাঙল দেখলাম বাবা মা আমার পাশে বসে আছে। আমার ঘুম ভাঙতেই তারা বলল, তোর কি হয়েছিল মা? এভাবে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়লি কেন? জানিস আমরা কত ভয় পেয়ে গেছিলাম, তারপর দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখি তুই ঘুমাচ্ছিস। শরীর অনেক ক্লান্ত লাগছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম। দরজা ভুলে বন্ধ করেছিলাম। তা এখন কেমন লাগছে? ভালো। আচ্ছা ফ্রেশ হয়ে খেতে আয়। হোটেলে কাজে যাবার সময় বাসা থেকে শাড়ির প্যাকেটটা নিয়ে নিলাম, যেটা আমি আদিবাকে দিয়েছিলাম। শাড়িটা কোনো গরিব মহিলাকে দিয়ে দিব। এটা আমার কাছে থাকলে আমি আদিবাকে কখনো ভুলতে পারবো না, আর আমি আমার লক্ষ্যেও পৌঁছাতে পারবো না। বাসায় আসলেই ওর কথা মনে পড়ে। ঠিকভাবে পড়ালেখাও করতে পারি না, হয়তো আদিবাকে কখনো ভুলতে পারবো না। কিন্তু এই শাড়িটা আমার কাছে না থাকলে হয়তো ওকে
কম মনে পড়বে। আর ওই কলেজও পরিবর্তন করতে হবে। ওই কলেজে পড়লে আদিবার সাথে প্রতিদিন দেখা হবে, তাহলে ওকে ভুলে থাকা অসম্ভব হয়ে যাবে। কালকে কলেজে গিয়ে প্রিন্সিপালের কাছে বলতে হবে। শাড়িটা একটা মহিলাকে দিয়ে দিলাম। তারপর আমি হোটেলে গেলাম। রাতে বাসায় এসে খেয়ে পড়তে বসলাম। পড়া শেষে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়তে বসলাম। তারপর কিছু খেয়ে জান্নাতকে নিয়ে বেরিয়ে পড়লাম। ওকে ওর স্কুলে দিয়ে আমি কলেজে চলে আসলাম। ক্লাসের অনেক আগে চলে আসলাম প্রিন্সিপালের সাথে কথা বলবো বলে। তাকে অনেক করে বললাম, তিনি বললেন কলেজ পরিবর্তন করতে 10,000 টাকা লাগবে। ক্যাম্পাসে একটা বেঞ্চের উপর বসে ভাবছি এত টাকা কিভাবে জোগাড় করব। কিন্তু আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে হলে এই টাকা আমাকে জোগাড় করতেই হবে, নয়তো এখানে থাকলে আমি আমার পড়ালেখায় মনোযোগ দিতে পারবো না। এসব ভাবতেছিলাম, তখনই বড় ভাইয়ের কথা মনে পড়ে গেল। হয়তো তিনি আমাকে এই বিপদে সাহায্য করতে পারবেন। তারপর বড় ভাইয়ের কাছে চলে আসলাম। তাকে সব কিছু বললাম। তার কাছ থেকে টাকা নিয়ে আবারও কলেজে চলে আসলাম। প্রিন্সিপালের কাছে টাকা দিয়ে কলেজ পরিবর্তন করলাম। কলেজ ক্যাম্পাসে বসে আছি। আজকে কেন জানি ক্লাস করতে মন চাচ্ছে না। শেষবারের মতো কলেজটাকে দেখে নিলাম, হয়তো আর কখনো দেখা হবে না। হঠাৎ আদিবার কণ্ঠের মতো কেউ আমার নাম ধরে পিছন থেকে ডাক দিল। পিছনে তাকিয়ে দেখলাম আদিবাই। আদিবাকে দেখা মাত্রই আমার চোখ নিচের দিকে নামিয়ে দিলাম। ও আমাকে নরম কণ্ঠে বলতে লাগলো, আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য। তোকে অনেক কষ্ট দিয়েছি, দয়া করে আমাকে মাফ করে দে। আরে কি করছেন আপনি? আমার কাছে কেন মাপ চাইবেন? দেখেন আপনার সাথে যা হয়েছে তার সবই আমি ভুলে গেছি, আর আমি চাইবো আপনিও ভুলে যান। তার মানে তুই মাফ করবি না? হয় তুই আমাকে মাফ করবি, না হয় আমি নিজেই নিজের ক্ষতি করব। এটা বলেই ব্যাগ থেকে একটা চাকু বের করে বলতে লাগলো, বললাম তো আমি আপনাকে মাফ করে দিয়েছি, আপনি চাকু ফেলে দিন। তুই এখন আমাকে মাফ করিসনি? করলে আমাকে আপনি করে বলতে পারতি না? আচ্ছা, আমি তোকে মাফ করে দিয়েছি। তারপর আদিবা চাকু ফেলে দিল। আমি খুবই ভয় পেয়ে গেছিলাম, কারণ আমি জানি আদিবা খুবই জেদি। দুজনেই একটা বেঞ্চের উপর বসে আছি। আগে যেভাবে বসে থাকতাম, অনেকক্ষণ দুজনে চুপচাপ বসেছিলাম। নীরবতা ভেঙে আদিবাই বলল, এখনো ভালোবাসিস আমাকে? না। কেন? আগে তো বাসতি। তখন অনুভূতিগুলো জীবিত ছিল, এখন মরে গেছে। আবার জাগিয়ে তুলবি? তা সম্ভব নয়। কেন? আগে এই পৃথিবীতে আমার কেউ ছিল না, এখন আমার এক মা আর বোন আছে। তারাই এখন আমার সব। আগে আমার জীবনের কোনো লক্ষ্য ছিল না, কিন্তু এখন আছে। আর তার জন্য তোকে ভুলে থাকাটা খুবই জরুরি। আমি খুবই খারাপ একটা মেয়ে, তাই তো তোর সাথে ওই রকমটা করতে পেরেছি। তুই পারবি আমাকে ভুলে থাকতে? তুই না আমাকে অনেক ভালোবাসিস? পারতে হবে, আর তার জন্যই আমি কলেজ পরিবর্তন করব। এখানে থাকলে হয়তো তোকে ভুলে থাকা সম্ভব না। তুই কলেজ কেন পরিবর্তন করবি? তোকে আমায় ভালোবাসতে হবে না। তারপরে তুই প্লিজ আমাকে ছেড়ে যাস না। তুই চলে গেলে আমি কিন্তু নিজের ক্ষতি করব। তুই ভালো করে জানিস আমি চাই না তোর কোনো ক্ষতি হোক, তাই হয়তো তুই এভাবে বলছিস। কিন্তু তুই যদি আমার সত্যিই ভালো চাস, তাহলে নিজের কোনো ক্ষতি করবি না। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। তোর মতো করে কেউ আমাকে ভালোবাসতে পারবে না। তুই প্লিজ আমাকে ছেড়ে যাস না। যদি কখনো জীবনে বড় হতে পারি, তাহলে আবার তোর কাছে ফিরে আসবো। আর যদি না পারি, তাহলে হয়তো আর কোনো দিনও আমাদের দেখা হবে না। আমি তোর ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করব। তোকে শুধু একটা কথাই বলতে চাই, যদি আমাকে সত্যিই চাস, তাহলে নিজের কোনো ক্ষতি করবি না। সব সময় ভালো থাকবি, হাসি খুশি থাকবি। তুই অনেক ভালো একটা মেয়ে। এটা বলে সেখান থেকে চলে আসলাম। পিছনে তাকালাম না। জানি আদিবা বেঞ্চের উপর বসে কাঁদতেছে। কাঁদুক, কাঁদলে হয়তো কষ্ট কম হবে। জানি না কখনো আদিবার যোগ্য হতে পারবো কিনা। এখন জীবনের একটাই লক্ষ্য, সেটা হলো ভালো পড়ালেখা করে ভালো চাকরি করা, যাতে পরিবারের খেয়াল রাখতে পারি। যদি কখনো আদিবাদের সমকক্ষ হতে পারি, তাহলে ওর কাছে ফিরে আসবো অবহেলিত ভালোবাসার জন্য। আর যদি না পারি, তাহলে মুছে ফেলতে হবে জীবন থেকে আদিবা নামটি। বেঞ্চের উপর বসে কাঁদছি। আজকে নিজের দোষে রবিকে হারালাম। যখন ও কাছে ছিল তখন বুঝতে পারি নাই, আর এখন দূরে চলে যাওয়ার কষ্ট পাচ্ছি। জানি না ওকে আর পাবো কিনা। এসব ভাবতেছি
আর বেঞ্চের উপর বসে কাঁদতেছি। তখনই মিম আসলো। তোর কি হয়েছে আদিবা? এভাবে বেঞ্চের উপর বসে কান্না করছিস কেন? আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আর সেই ভুলের জন্য আজকে রবি আমাকে ছেড়ে চলে গেছে। কি হয়েছে আমাকে বল তো। মিমকে সব কিছু বললাম। সব শোনার পরও বলল, এখন কষ্ট পেয়ে কি লাভ? রবি তো আর ফিরে আসবে না। আমরা এমনই, যখন কাছে থেকে তখন তার মূল্য বুঝি না, যখন সে দূরে চলে যায় তখনই তাকে বুঝতে পারি। এখন এভাবে কেঁদে আর কি হবে? যদি ওকে সত্যি ভালোবাসিস তাহলে ওর জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো পথ নাই তোর কাছে। হ্যাঁ, আমি তাই করব। প্রয়োজনে আমি রবির জন্য সারা জীবন অপেক্ষা করব। ওকে যে আমি অনেক ভালোবাসি। এখন কান্না থামা, চল তোকে বাসায় দিয়ে আসি। জানি না আদিবাকে ভুলে থাকতে পারবো কি না। যতই ওকে ভুলে থাকার চেষ্টা করি ততই আরও বেশি করে ওকে মনে পড়ে। কিন্তু আমার তো ওকেও ভুলে থাকতেই হবে। জানি এটা অনেক কঠিন, তারপরও আমার পরিবারের জন্য হলেও আমাকে পারতে হবে। এসব ভাবছিলাম, তখনই মা জিজ্ঞেস করলো, তো কি এমন দেখাচ্ছে কেন বাবা? তোর কি কিছু হয়েছে? না মা, কিছুই হয়নি। আমার কাছে কিছু লোকাস না বাবা, তোকে দেখে বোঝা যাচ্ছে যে তোর কিছু একটা হয়েছে। আর তুই তো আজকে কলেজ থেকেও তাড়াতাড়ি চলে এলি। কিছু হয়ে থাকলে আমাকে বল বাবা। মাকে আদিবার সাথে ঘটে যাওয়া সব কিছু বললাম। মেয়েটাকে তো অনেক ভালোবাসিস, তাহলে ওর থেকে দূরে কেন চলে এলি? কি করতাম আমি মা? ওদের আর আমাদের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। ওর বাবা হয়তো কখনো এই সম্পর্ক মেনে নেবে না। মেনে না নেওয়ারই কথা। কোনো বাবাই চাইবে না তার মেয়েকে কোনো গরিব ছেলের সাথে বিয়ে দিতে। এটা তুই বলছিস? হয়তো আদিবার বাবা তার মেয়ের সুখের জন্য রাজি হতো, আর তুই কি পারবি আদিবাকে ভুলে থাকতে? তুই ঠিকই কষ্ট পাবি, আর আমরা চাই না তুই কষ্ট পাস। মিম আমাকে বাসায় পৌঁছে দিয়ে গেল। রুমে এসে কান্না করতে লাগলাম। কিছুক্ষণ পর বাবা মা আমার রুমে আসলো। তুই কি অসুস্থ মা? মিম তোকে বাসায় দিয়ে গেল। এ কি, তুই কান্না কেন করছিস? কি হয়েছে মা, আমাদের বল। ও আমাকে ছেড়ে চলে গেছে মা। আমার নিজের ভুলের জন্য রবিকে হারালাম। ওই ছেলের এত সহজে আমার মেয়েকে কষ্ট দেয়? তুই চিন্তা করিস না মা, রবির সাথে তোর বিয়ে দেব। তুই শুধু ওর ঠিকানা দে। কিন্তু ও রাজি হবে না বাবা। তা নিয়ে তুই চিন্তা করিস না। আমার মেয়ে কষ্ট হবে ওই ছেলের জন্য, তা আমি হতে দেব না। বিছানায় শুয়ে আছি, তখনই কে যেন দরজায় নক করলো। মা গিয়ে দরজা খুলে দিল। কিছুক্ষণ পর আমাকে ডাক দিল, মা এ লোকটা কে? আমি আবিদার বাবা। আমি জানতে এসেছি তুমি আবিদাকে ছেড়ে কেন চলে এলে। আমি আদিবাকে ভালোবাসি আর ভবিষ্যতে বাসবো। ওর যোগ্য হয়েই ওর কাছে ফিরে আসবো। মানুষের যোগ্যতা তার চরিত্রে ফুটে ওঠে। আর তুমি যদি আমাকে অন্য 5টা মেয়ের বাবার মতো ভাবো তাহলে ভুল ভাববে। আমি মোটেই সেরকম নই। আমরা এখন পর্যন্ত আবিদার কোনো ইচ্ছা অপূর্ণ রাখিনি। ও যা চেয়েছে তাই দিয়েছি। ওকে কোনোদিনও কষ্ট পেতে দিইনি। আর আজকে প্রথমবার ও কষ্ট পেল, শুধু তোমার জন্য। দেখো, আমি চাই তুমি আবিদাকে বিয়ে করো। তোমার পরিচয় জানার দরকার নেই, আমার শুধু তোমাকে জানলেই হবে। মাফ করবেন আমাকে, আমি এখন আদিবাকে বিয়ে করতে পারবো না। আপনি যতটা সহজভাবে বলে দিলেন, জীবনটা ততটা সহজ নয়। আদিবার 1 মাসের যা খরচ তা হয়তো আমি 6 মাসেও আয় করতে পারি না। আর এখন আমার যা অবস্থা তাতে আদিবাকে বিয়ে করা সম্ভব নয়। তুমি আমার অফিসে কাজ করবে, তাহলে তো আর কোনো সমস্যা থাকলো না। কিন্তু আমি কষ্ট না করে কোনো কিছু পেতে চাই না। কষ্ট না করে পেলে তার কোনো মূল্য থাকে না। আমি আমার যোগ্যতা অনুযায়ী কাজ করব। আচ্ছা, তুমি তোমার যোগ্যতা অনুসারে আমার অফিসে কাজ করবে, পাশাপাশি লেখাপড়াও করবে। দেখো বাবা, আবিদা তোমাকে ছাড়া বাঁচতে পারবে না। ও খুবই আবেগী একটা মেয়ে, খুব অল্পতে মানুষকে বিশ্বাস করে ফেলে। ওকে কোনোদিনও এভাবে কাঁদতে দেখিনি, আজকে প্রথমবার দেখলাম। দয়া করে তুমি রাজি হয়ে যাও। রাজি হয়ে যা বাবা, তুই তো আদিবাকে ভালোবাসিস। রাজি হয়ে যাও ভাইয়া, আমরা তোমাকে কষ্ট পেতে দেখতে চাই না। আচ্ছা, আমি রাজি। তবে আমার একটা শর্ত আছে। আপনি আদিবাকে আমার সাথে বিয়ের কথা বলবেন না। এটা ওর জন্য সারপ্রাইজ। আচ্ছা ঠিক আছে, তবে আমি চাই তোমরা সকলে আমার দেওয়া বাড়িতে ওঠো। প্লিজ কিছু মনে করো না, এটা আমি দিব না।
অফিস থেকেই তোমাকে দেওয়া হবে। তার বিনিময়ে মাসিক টাকা কেটে রাখা হবে তোমার বেতন থেকে। কাল তোমরা সেই বাড়িতে উঠবে, সেখানেই বিয়ের কার্যক্রম হবে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি এখন চলি, কালকেই তোমাদের বিয়ে হবে। বাবা, রবি কি বলল? ও রাজি হয়নি মা, আমি জেদ করে তোর বিয়ে অন্য এক জায়গায় ঠিক করে ফেলেছি কালকে। এটা তুমি কি করলে বাবা? আমি এই বিয়ে করতে পারবো না। তুই যদি এই বিয়ে না করিস তাহলে আমার মনোমুখ দেখবি।